তাহলে হবে কি, আমি আমার লেকচারটা শেষে তোমাদেরকে আবার ওই তোমরা যদি আমাকে ডিরেকশন দাও, আমি ওই পেজে এবং ওই পজিশনে যে তোমাদেরকে হয়তো তোমার কোশ্চেনের উত্তরটা আমি ওইখান থেকে দিতে পারবো ইনশাল্লাহ। এই জন্য বললাম যে এই পেজ নাম্বারটা, এখানে দেখো পেজ নাম্বারটা দেওয়া আছে, এই পেজ নাম্বারটাকে লিখে রাখতে হবে এবং কোথায় সমস্যা সেটা একটু খাতার মধ্যে টুকে রাখো। এতে করে তোমার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা, আগানো সহজ হবে। আজকে মূলত কনক্রিট মিক্স ডিজাইন দেখবো আমরা। যে মিক্স ডিজাইনকে ফলো করি এটাকে বলে এসিআই মিক্স ডিজাইন, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউটের মিক্স ডিজাইন। তো ব্রিটিশদের মিক্স ডিজাইন আছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড, ইভেন চাইনিজ স্ট্যান্ডার্ডও আছে। তবে আমরা আমাদের বাংলাদেশে মূলত এসিআই মিক্স ডিজাইনটাকে সবচেয়ে বেশি ফলো করা হয়। তো যদি আবার চাইনিজ কোম্পানি হয় সেক্ষেত্রে চাইনিজ তার নিজেদেরটা ইয়ে করে, ব্রিটিশ কোম্পানি হলে ব্রিটিশ নিজেদেরটা ব্যবহার করে, যদি অস্ট্রেলিয়ান হয় তাদের নিজেদেরটা ব্যবহার করে। তবে ওয়ার্ল্ড ওয়াইড এসিআই মিক্স ডিজাইন এটা ব্যবহৃত হয়। আসলে এসিআই মিক্স ডিজাইন দিয়ে আমরা কি করব? হ্যাঁ, আমাদের নিজস্ব ডিজাইন করবেন স্যার মিক্স ডিজাইনে। তুমি বলতে চাচ্ছ যে আমাদের বিএনবিসি তে আছে কিনা? জি স্যার। বিএনবিসি তে আছে কিনা এটা আমার জানা নাই, তবে যতটুকু সম্ভব এসিআই কে হয়তো রেফার করেছে আর কি। হ্যাঁ, আমার কাছে যতটুকু সম্ভব, আমি এই পর্যন্ত এরকম কোনো ইয়ে শুনি নাই যে বিএনবিসি তে আছে কিনা মিক্স ডিজাইন। আমার দেখে বলতে হবে আর কি। তো সেক্ষেত্রে মিক্স ডিজাইন আসলে কেন করব সেটা একটু জানা দরকার, যে আমরা মিক্স ডিজাইন কেন করব। আসলে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কনস্ট্রাকশন কোম্পানির সাথে জড়িত হব অথবা আছি। সেক্ষেত্রে তোমাকে একটা মিক্স ডিজাইন দেওয়া হইলো, একটা রেশিও দেওয়া হইলো, একটা প্রপার্টিজ বলে দেওয়া হইলো, অথবা ডিজাইন যে করেছে স্ট্রাকচারাল ডিজাইন, এটা আইদার হইতে পারে আরসিসি পেভমেন্টের জন্য হইতে পারে, অথবা রানওয়ের জন্য হইতে পারে, অথবা সিওরেজের জন্য যে কাজ হয়, হ্যাঁ, আন্ডার ওয়াটারের ট্যাঙ্কের হইতে পারে, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হইতে পারে, অথবা সিম্পল বিল্ডিং এর কাজ হইতে পারে, কলাম বিম স্ল্যাবের কনক্রিটের কাজ হইতে পারে। তো যে কোনো ধরনের কনস্ট্রাকশনে যেখানে কনক্রিটের কনস্ট্রাকশন হবে, এরকম যে কোনো জায়গায়, ইভেন ড্যামে হইতে পারে, স্পিলওয়েতে হইতে পারে, নো প্রবলেম, সুইচ গেটে হইতে পারে, অথবা বড় বড় ব্রিজ হইতে পারে, ব্রিজের বিভিন্ন পোর্শনে হইতে পারে, যেখানেই কনক্রিটের কাজ হোক। অনেকেই ঢুকতে পারতেছেন না কেন বলো তো? আমার কথা স্পষ্ট না? স্যার কথা স্পষ্ট বলতেছে, অনেকে ঢুকতে পারতেছেন না, আমাদেরকে মেসেজ করতেছে গ্রুপ। 114 জন অলরেডি আছে, তাহলে ঢুকতে না পারার কারণ কি বলো তো? তোমাকে কয়জন মেসেজ করেছে? আলমগীর, এই আলমগীর কি আউট হয়ে গেছে নি? দেখো তো। আল রাহাত, রাহাত আসতো? জি স্যার আসি। আচ্ছা আচ্ছা, তুমি কতজন মেসেজ করেছে? এখানে তো আমি 116 জনকে অলরেডি দেখতেছি, 116 জন। ওকে স্যার, ঢুকতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সমস্যা নাই। কোনো প্রবলেম ছিল। যেখানেই বলতেছিলাম, যেখানেই কনক্রিটের কাজ হবে, এটা যে কোনো কনস্ট্রাকশন হইতে পারে, ব্রিজ থেকে শুরু করে একবারে তুমি বিল্ডিং পর্যন্ত আসার সমস্যা নাই, পেভমেন্ট হইতে পারে, রানওয়েতে হইতে পারে, যে কোনো জায়গায় কনক্রিটের কাজ হবে, ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, অথবা যে পেভমেন্ট ডিজাইন করবে, যে রানওয়ে ডিজাইন করবে, অথবা যে টাওয়ার ডিজাইন করবে, অথবা যে বিল্ডিং ডিজাইন করবে, কলাম ডিজাইন করবে, সে জাস্ট বলে দিবে এখানে তোমাকে 3000 PSI কনক্রিট ব্যবহার করতে হবে, 3000 অথবা 4000 PSI অথবা 5000 PSI কনক্রিট ব্যবহার করতে হবে, অথবা এমনি বলে দিলে 34 MP এর কনক্রিট ব্যবহার করতে হবে। তো আসলে সে বলে দিল আর তুমি বানায় ফেললা আর হয়ে গেল, এরকম কিছু একটা? বলো তো, আমার কোশ্চেনের কোনো উত্তর আছে? সে সে বললো যে 4000 PSI কনক্রিট ব্যবহার করতে হবে, অথবা 5000 PSI কনক্রিট ব্যবহার করতে হবে। তো এই কনক্রিটটা আসলে তুমি কিভাবে পাবা বলো তো একটু?
কম্প্রেসিভ টেস্ট করে। হ্যাঁ, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করবা ডেফিনেটলি, কিন্তু কোন রেশিওতে টেস্ট বা কোন ফর্মুলাতে যাবা? হ্যাঁ, তুমি এখানে সিমেন্ট কত এটা কেজি তো নিবা? ডিজাইন অনুসারে আসবে স্যার। বুঝিনি, আবার বলো। মিক্স ডিজাইন অনুসারে আসবে স্যার। হ্যাঁ, এটা তো আমি বলবো, বাকি আমি জাস্ট তোমাদেরকে একটু রিয়েলাইজ করানোর চেষ্টা করতেছি যে আসলে এটা কোন রেশিওতে যাব। আমি সিমেন্ট কত কেজি নিব, আমি ফাইন এগ্রিগেট কত কেজি নিব, ইভেন কোর্স এগ্রিগেট কত কেজি নিব, কতখানি পানি মিক্স করব। পানি বেশি মিক্স করলাম, স্ট্রেংথ অনেক কমে গেল, আবার পানি কম মিক্স করলাম, ওয়ার্কেবিলিটি কমে গেল। এটা আমি তোমাদেরকে পড়াইছি যে ওয়ার্কেবিলিটি কিসের উপরে ডিপেন্ড করে। আর যদি পানি কম ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমাকে অ্যাডমিক্সার ব্যবহার করতে হবে। এগুলো ব্যাপারের অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আসলে স্ট্রেংথ কিভাবে আমার স্ট্রেংথ যে স্ট্রেংথটা আমরা চাচ্ছি সেই স্ট্রেংথটা আমরা কিভাবে নিয়ে আসবো, এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। এই সব কিছু একত্রে কনক্রিট মিক্স ডিজাইনের মধ্যে আছে। তো আমরা একের পর এক স্টেপ গুলো ফলো করবো, নো প্রবলেম। আমাদের মূলত হচ্ছে কি আমাদের যে স্ট্রেংথ আমরা চাই, হ্যাঁ, এটাকে বলে টার্গেট স্পেসিফাইড স্ট্রেংথ। হ্যাঁ, স্পেসিফাইড স্ট্রেংথ বলতে ডিজাইনার যে স্ট্রেংথকে স্পেসিফাই করে দিয়েছে যে এই স্ট্রেংথের কনক্রিট আমার লাগবে, আপনি এই স্ট্রেংথের কনক্রিট নিয়ে কাজ করবেন, এটাকে বলে স্পেসিফাইড কম্প্রেসিভ স্ট্রেংথ। তো এই স্পেসিফাইড কম্প্রেসিভ স্ট্রেংথকে আমরা কিভাবে গেইন করব? হ্যাঁ, তো যদি কেউ বলে যে অনেকেই শুনেছো অথবা তোমরা এখন ফোর স্কেলে পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, কেউ যদি সর্বোচ্চ জিপিএ পাও সে 4 পাবা। এখন যদি কারো টার্গেট থাকে 4, সে 4 অ্যাচিভ করতে পারবে অথবা তার একটু কম অ্যাচিভ করতে পারবে। এরকম তো না যে কারো টার্গেট থাকলো 4, সে 4.5 পেয়ে গেল, এরকম কিছু একটা বলো তো। না স্যার, এটা তো সম্ভব না। অনেকে বলে না যে যদি তুমি ইসে যেতে চাও, কি বলে, অনেক দূরের রাস্তা যেতে চাও, ভালো করে প্রস্তুতি নাও। মানে হচ্ছে যে তোমার যে এইমটা, টার্গেটটা একটু বেশি থাকতে হবে, যাতে করে তুমি নিরাপদে তোমার যে যে জিনিসটা পাওয়া দরকার সেই জিনিসটা তুমি সরাসরি পেয়ে যাও। আর এর উপরে যতটুকু পাবো সেটা তোমার বোনাস। তো একটা হচ্ছে গিয়ে ডিজাইনার যে স্ট্রেংথ কে বলে দিয়েছে যে 5000 পিএসআই লাগবে, তো আমাকে 5000 পিএসআই ধরে যদি আমি ডিজাইন করি তাহলে সর্বোচ্চ 5000 পর্যন্ত পেতে পারি, কিন্তু সম্ভাবনা খুবই কম। তখন করতে হয় কি যে 5000-এর চেয়ে একটু বেশি ধরে নেই, 5000-এর চেয়ে একটু বেশি ধরে যদি আমি ডিজাইন করি তাহলে আমি 5000 পাবো, এটা নিশ্চিত। এই জন্য এটাকে বলে টার্গেট স্ট্রেংথ। মিক্স ডিজাইনের মধ্যে টার্গেট স্ট্রেংথ ফিক্স করতে হয়। এটা ডিপেন্ড করে তুমি কতগুলো টেস্ট করবা, কতগুলো ট্রায়াল মিক্স করবা এর উপরে। প্রথম মিক্স ডিজাইন আমরা করবো, নো প্রবলেম। এরপরে এইটাকে নিয়ে আমরা ল্যাবরেটরিতে, তোমাদের হয়তো ভিডিওতে দেখানো হয়েছে কনক্রিট কিভাবে মিক্স করে, পানি কতখানি নিচ্ছে, সিমেন্ট কত কেজি নিচ্ছে, স্যান্ড কত কেজি নিচ্ছে, তারপরে স্টোন চিপস অথবা ব্রিক চিপস কতখানি নিচ্ছে, দিয়ে মিক্স করাচ্ছে, মিক্স করায় স্ল্যাম দেখতেছে, তারপরে কাস্টিং করতেছে 3 দিন, 7 দিন, 28 দিনে টেস্ট করতেছে, টেস্ট করে দেখতেছে যে হ্যাঁ স্ট্রেংথ কতখানি আসছে। তো এটাকে বলতেছে ট্রায়াল মিক্স। আমরা আগে মিক্স ডিজাইন করব, মিক্স ডিজাইনের যে রেশিও পাবো, যত কেজি ওয়াটার পাবো, হ্যাঁ, এবং বাকি যে আনুষঙ্গিক জিনিসগুলো পাবো, এগুলো দিয়ে আমরা পরে ল্যাবরেটরিতে যে ট্রায়াল করে দেখবো যে আসলে আমাদের এটা দিয়ে কতখানি স্ট্রেংথ আসে। তো আমরা মিক্স ডিজাইন শুরু করতেছি। মিক্স ডিজাইনের প্রথম স্টেপ হচ্ছে, বেশ কয়েকটা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে ম্যাটেরিয়ালস এর যে ইনফরমেশনস আছে, ম্যাটেরিয়াল ইনফরমেশনস, এটাকে তোমাকে অ্যাচিভ করতে হবে অথবা সংগ্রহ করে নিতে হবে। এটা তোমার ম্যাটেরিয়ালস বলতে এখানে চিপ অ্যানালাইসিসের ফাইন্ড এবং কোর্স এগ্রিগেটেড চিপ অ্যানালাইসিসের রেজাল্ট হইতে পারে, ইউনিট ওয়েট হইতে পারে, স্পেসিফিক গ্রাভিটি হইতে পারে, অ্যাবজর্পশন ক্যাপাসিটি হইতে পারে এগ্রিগেটের। এই ভ্যালুগুলো তোমার জানতে হবে। দ্যাট মিন্স যদি তুমি মিক্স ডিজাইন শুরু করতে চাও তাহলে তোমাকে র ম্যাটেরিয়ালস এর এই প্রপার্টিজ গুলো তোমাকে জেনে নিয়ে আসতে হবে। বিশেষ করে সিমেন্টের ইউনিট ওয়েট, সিমেন্টের স্পেসিফিক গ্রাভিটি, তারপরে হচ্ছে স্যান্ডের এফএম, কোর্স এগ্রিগেটের এফএম, কোর্স এগ্রিগেটের বাল্ক ডেন্সিটি, এরপরে অ্যাবজর্পশন ক্যাপাসিটি,
হ্যাঁ, তারপরে সারফেস ময়েশ্চার, ফ্রি ওয়াটার, এগুলো আমি তোমাদেরকে পড়াই আসছি। হ্যাঁ, ফ্রি ওয়াটার কাকে বলতেছে, সারফেস ময়েশ্চার কাকে বলতেছে, হ্যাঁ, স্যাচুরেশন, সারফেস ড্রাই মানে এসএসডি কন্ডিশন কাকে বলতেছে, এগুলো আমি তোমাদেরকে পড়াই আসছি। হ্যাঁ, যে কখন ওভেন ড্রাই কন্ডিশন কখন হবে, এই এই জিনিসগুলো তোমাদেরকে জেনে আসতে হবে। অথবা এটা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে, যেহেতু প্রশ্ন হচ্ছে এখানে। আর যদি তুমি প্র্যাকটিক্যালি করো তাহলে তোমার ওই সাইডে যে মাল ইয়েগুলো আছে, ম্যাটেরিয়ালস গুলো আছে, এই ম্যাটেরিয়ালস গুলো ল্যাবরেটরিতে পাঠাইতে হবে, এবং এই স্পেসিফিকেশন অথবা এই যে ইনফরমেশন, ম্যাটেরিয়াল প্রপার্টিস, এগুলোকে তোমাকে জেনে তারপরে কাজে নামতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে তুমি স্ল্যাম চয়েস করলা, কোথায় ব্যবহার করবা এর উপরে ডিপেন্ড করবে স্ল্যাম কত। এখন যদি তুমি অনেক কনজেস্টেড রেনফোর্সমেন্ট দিয়েছো, যেমন স্ল্যাবের মধ্যে, কলামের ওপরে স্ল্যাবের মধ্যে অনেক বেশি রেনফোর্সমেন্ট সাজানো হয়, অথবা বিমের মধ্যে অনেক বেশি রেনফোর্সমেন্ট দেওয়া হয়, সেখানে তোমার স্ল্যাম্পের পরিমাণ বেশি হয়। আবার যদি তুমি দেখো যে একটু রেনফোর্সমেন্ট গুলো বেশ দূরে দূরে আছে, সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে তুমি ইয়ে করতে পারো, কি বলে, স্ল্যামটাকে আরো বেশি নিতে পারো। এই জন্য একটা ওরা ওরা একটা টেবিল দিয়ে দিয়েছে, টেবিল 1, যেখানে স্ল্যাম্পের বিভিন্ন ভ্যালু বলে দেওয়া আছে, কোন কোন কাজের জন্য স্ল্যাম্পের ভ্যালু কত ব্যবহার করা যাবে, সেইটা ওরা একটা রিকমেন্ডেড ইয়ে দিয়েছে, এসিআই একটা ইয়ে করেছে। যদি তুমি ফাউন্ডেশনে ব্যবহার করো, রেনফোর্স ফাউন্ডেশন ওয়াল অথবা ফুটিংয়ে ব্যবহার করো, 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চির মধ্যে রাখতে পারো, অথবা যদি মিলিমিটার হিসাব করো 20 থেকে 80 মিলিমিটার পর্যন্ত তুমি স্ল্যাম্প রাখতে পারো, নো প্রবলেম। প্লেন ফুটিং যদি হয়, অথবা কেশনস হয়, অথবা ইয়ে যদি হয়, সাবস্ট্রাকচার ওয়াল হয়, মাটির নিচে যে ওয়ালগুলো হয়, এটার জন্য একই অবস্থা করেছে। বিম এবং রেনফোর্স ওয়াল, বিল্ডিং কলামস, দেখো বিম রেনফোর্স ওয়াল মানে হচ্ছে কি শেয়ার ওয়াল, এবং কলামের জন্য যদি হয় সেক্ষেত্রে তোমরা যদি দেখো, সরি, 1 থেকে 4, দুইটার জন্যই 1 থেকে 4 ইঞ্চি পরিমাণ রাখতে পারবা। অথবা যদি তুমি মিলিমিটার হিসাব করো, 2 থেকে 20 থেকে 100 মিলিমিটার পর্যন্ত। এরপর যদি পেভমেন্ট অথবা স্ল্যাব হয়, পেভমেন্টের জন্য যে স্ল্যাব ডিজাইন করা হয়, এই জন্য এই পরিমাণ রাখতে হবে। অথবা মাস কনক্রিট, যেখানে অনেক বেশি কনক্রিট ব্যবহার করা হয়, যেমন কিনা তোমার যদি কোনো বড় কনক্রিটের ড্যাম তৈরি করো, গ্রাভিটি ড্যাম বলে, গ্রাভিটি ড্যাম তৈরি করো, এখানে অনেক বেশি কনক্রিট দরকার হয়, সেক্ষেত্রে এই পরিমাণ তুমি রাখতে পারো, নো প্রবলেম। তো এটা হচ্ছে স্ল্যাম তোমাকে কিভাবে নির্ধারণ করতে হবে। প্রথম ছিল ম্যাটেরিয়ালের প্রপার্টিস, এরপরে ছিল স্ল্যাম, এরপরে দেখো ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ ব্যবহার করবো। 3 নম্বর স্টেপ হচ্ছে কি ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ। ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ তুমি চাইলে যদি না দেওয়া থাকে, যদি কলামের জন্য হয়, তাহলে সর্বনিম্ন যে পার্শ্ব আছে এই পার্শ্বের 1/5 হইতে পারে, নো প্রবলেম। যদি স্ল্যাব হয় তাকে 1/3 হইতে পারে। যদি 6 ইঞ্চি স্ল্যাব হয়, দেখো 6 ইঞ্চি মানে 150 মিলিমিটারের স্ল্যাব, তাহলে 150 মিলিমিটারের যদি স্ল্যাব হয়, তাহলে এটার যদি 1/3 হয়, তাহলে তুমি 50 মিলিমিটারের এগ্রিগেট তুমি চাইলে ব্যবহার করতে পারবা। 50 মিলিমিটার সাইজের এগ্রিগেট তুমি চাইলে ব্যবহার করতে পারবা। অথবা যদি রেনফোর্সমেন্ট ক্লিয়ারেন্স তুমি চিন্তা করো যে হ্যাঁ, আমার রেনফোর্সমেন্ট একটা রড থেকে আরেকটা রড কত দূরে আছে, এর 3/4 হইতে পারে। হ্যাঁ, এর 3/4 হইতে পারে। তো ধরো দুইটা রড পাশাপাশি বাদাই করেছো, এইটা 4 ইঞ্চি পর পরে, তাহলে 4 ইঞ্চি পর পরে হলে এটার 3/4 পরিমাণ সাইজের তুমি এগ্রিগেট ব্যবহার করতে পারবা। হ্যাঁ, তো সেক্ষেত্রে বেশ কিছু লিমিট আছে, এর জন্য একটা টেবিলও দেওয়া আছে, যে আমরা কিভাবে ইয়ে করতে পারবো ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ, ওয়াটার সিমেন্ট রেশিও দিয়ে একটা অ্যাভেলেবেল। আমাদের বাংলাদেশে মূলত 3/4 সাইজ এবং 1 ইঞ্চি, 3/4 সাইজ অথবা 1 ইঞ্চি, এর মধ্যেই আমরা সবচেয়ে বেশি এগ্রিগেট গুলো পেয়ে থাকি। হ্যাঁ, যারা ম্যানুফ্যাকচারিং করে, এদের কাছে এই সাইজের এগ্রিগেট গুলো সবচেয়ে বেশি আছে। যেমন পাথর আমরা অ্যাভেলেবেল যেটা পাই, এগুলা 1 ইঞ্চি, 3/4 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যে হয় সাইজগুলো। যদি আমরা গ্রেডেশন দেখি আর কি, আমরা ল্যাবরেটরিতে এফএম চেক করেছি, এফএম চেক করা যায়। তো এটা তোমাদেরকে বলা থাকবে যে তুমি কোন সাইজের ইয়ে ব্যবহার করবা, অথবা তোমার যে কলাম কাস্টিং করতেছো, অথবা যে স্ল্যাব কাস্টিং করতেছো, অথবা রেইনফোর্সমেন্টের ডিটেইলিং থেকে সর্বনিম্ন কত স্পেসিং আছে, এর 3/4 সাইজ কত হয়, ডেফিনেটলি এটা এর মধ্যে পড়ে যায়। হ্যাঁ, সাধারণত 3/4 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যেই হয়। 1 ইঞ্চির ওপরে খুব কমই ব্যবহার করা হয়। 1 ইঞ্চির ওপরে ব্যবহার করলে এটা পেভমেন্টে ব্যবহার করা হয়, অথবা তোমার রানওয়েতে ব্যবহার করা যেতে পারে।
এরপরে চলে আসো ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজটাকে বের করার পরে, আমার ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজটা বের করার পরে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এস্টিমেশন অফ ম্যাক্সিমাম ওয়াটার, হ্যাঁ ম্যাক্সিমাম ওয়াটার এবং এয়ার কন্টেন্ট। ম্যাক্সিমাম ওয়াটার এবং এয়ার কন্টেন্ট মানে হচ্ছে কি আমার কনক্রিটের মধ্যে কতখানি ওয়াটার লাগবে এবং এয়ার কন্টেন্ট লাগবে কিনা। এটার জন্য দুই ধরনের হয়, নন এয়ার এন্ট্রেন্স কনক্রিট হয়, আর একটা হচ্ছে কি এয়ার এন্ট্রেন্ট কনক্রিট হয়। তো নন এয়ার এন্ট্রেন্ট কনক্রিট সাধারণত সিম্পল জায়গায় ব্যবহার করব, যেমন আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের মতো জায়গায় আমরা নন এয়ার এন্ট্রেন্ট কনক্রিট ব্যবহার করব, মানে আমি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ এয়ার আমরা কনক্রিটের মধ্যে ব্যবহার করব না, কারণ এয়ার যত বেশি ব্যবহার করব আমাদের কনক্রিটের স্ট্রেংথ তত কমতে থাকবে। এয়ার মানে হচ্ছে বাবল, হ্যাঁ, বাতাস কনক্রিটের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, বাতাস যদি দিয়ে দেই সেক্ষেত্রে হবে কি, কনক্রিটের মধ্যে ফাঁকা ফাঁকা জায়গায় থাকবে, আর যেখানে ফাঁকা থাকবে সেখানে কিন্তু স্ট্রেংথ বেশি আসবে না। এই জন্য দেখা যায় যত বেশি এয়ার এন্ট্রেন্টের পরিমাণ, বাতাসের পরিমাণ কনক্রিটের ভিতরে বেশি থাকে, কনক্রিটের স্ট্রেংথ তত কমতে থাকে। তো আমাদের সাথে যেহেতু স্ল্যাম্পের ভ্যালু আছে, দেখো এই বাম সাইডের কলামে হচ্ছে স্ল্যাম্পের ভ্যালু দেখো, বাম সাইডের কলামে স্ল্যাম্পের ভ্যালু, এবং এই হরিজন্টাল কলামে হচ্ছে গিয়ে, হরিজন্টাল রোতে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ দেওয়া আছে। তার মানে আমার ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ যা হবে, যদি 3/4 ইঞ্চি হয় যেমন 0.75, এটা হচ্ছে 3/4 ইঞ্চি, এবং আমার স্ল্যাম্প যদি হয়, আচ্ছা একটু লাইনে থাকতে হবে, আমি একটা কল নিব, হ্যাঁ আমি একটা কল নিব। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের কাছে যখন স্ল্যাম্পের ভ্যালু থাকবে এবং আমার কাছে যখন এগ্রিগেটের সাইজ জানা থাকবে, মানে হচ্ছে কি স্টোন চিপস অথবা ব্রিক চিপসের, যদিও এসিআই মিক্স ডিজাইন স্টোন চিপস নিয়েই করেছে, তো আমার এই স্টোন চিপসের সাইজটা কত সেটা যদি আমি জানি এবং আমার স্ল্যাম্পের ভ্যালু জানি, তাহলে আমি খুব সহজে এখানে কত পাউন্ড পার ইয়ার্ড কিউবে পানি আছে, এখানে এই টেবিলটা দেওয়া আছে পাউন্ড পার ইয়ার্ড কিউবে। ইয়ার্ড মানে হচ্ছে কি গজ, হ্যাঁ 3 ফিটে 1 গজ। এই পাউন্ড পার ইয়ার্ড কিউবে এখানে তোমার ভ্যালু গুলো দেওয়া আছে। তো এইটা তুমি চাইলে আমাদের কাছে কেজি পার মিটার কিউবের ইয়েও আছে, কি বলে কেজি পার মিটার কিউবে যদি কেউ ক্যালকুলেশন করতে চায় সেই ভ্যালু গুলো আছে। এবং এসিআই সে চার্টও ডেভেলপ করেছে, নো প্রবলেম। এসিআই এর অরিজিনাল যে চার্ট, সেই চার্টের ভিতরে কেজি পার মিটার কিউবের ভ্যালু গুলোও আছে, এখানে শুধু পাউন্ড পার ইয়ার্ড কিউবের ভ্যালুটা দেখানো আছে। এরপরে যদি স্পেসিফিক কোনো উল্লেখ থাকে, এক্সপোজার মানে হচ্ছে গিয়ে তোমার এই কনক্রিটটা যদি এমন একটা পরিবেশে থাকে যেখানে কিনা অনেক বেশি বরফ পড়ে, আবার এই বরফটা হয়ে যায়, গলে যায়, আবার পানিটা আবার হয়ে যায়, কি বলে আবার পানিটা বরফে পরিণত হয়, হ্যাঁ এরকম যদি কন্ডিশন হয়, সেক্ষেত্রে অথবা অনেক বেশি কেমিক্যাল অ্যাটাক হইতে পারে, যেমন সালফার অ্যাটাক, অ্যালকালিন অ্যাটাক, এগুলো যদি হয়, সেক্ষেত্রে তোমাদের এয়ার এন্ট্রেন্ড কনক্রিট ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা বলেছে সিভিয়ার এক্সপোজার কন্ডিশন। 3 ধরনের হইতে পারে। যদি এক্সপোজার কন্ডিশন আর কি একটু কম এক্সপোজার হয়, কন্ডিশনটা হয়, এরপরে মডারেট হয়, অথবা অনেক বেশি এক্সট্রিম হয়ে যায়, মানে চরম হয়ে যায়। মনে করে যে যদি আমি দক্ষিণবঙ্গের কথা বলি, যেমন যেটা কিনা দক্ষিণ পূর্ব অঞ্চলের কথা বলি, যেমন হচ্ছে গিয়ে চিটাগাং, যদি কারো বাসা চিটাগাং কক্সবাজারের কাছাকাছি থাকে, তাহলে দেখবা যে ওরা কিছুটা খনন করলে এই পানি চলে আসে, এই 5-7 হাত খনন করলে পানি চলে আসে। এই পানিটা যদি কেউ টেস্ট করে দেখে, এই তার জন্য ওপেন করা আছে, মাইক্রোফোন ওপেন করা আছে, এটা বন্ধ করে দাও। তো দেখবা যে এই পানিটার মধ্যে যদি কেউ টেস্ট করে দেখে
একবার সিমিলার টেস্ট, সি ওয়াটারের যে টেস্ট, এই সিমিলার টেস্ট মানে হচ্ছে কি এর মধ্যে অনেক বেশি লবণ। যদি এরকম কোনো কন্ডিশন থাকে, ডেফিনেটলি লবণ আমাদের জন্য স্যালাইনিটি ইফেক্টের কথা বলেছিলাম তোমাদেরকে, একটা অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম স্যালাইনিটি ইফেক্টের কথা। স্যালাইনিটি মানে লবণ, দ্রবীভূত লবণ, স্যালাইন আর কি। আর সাগরের পানিটাকে বলা হয় স্যালাইন ওয়াটার। হ্যাঁ, তো লবণ আমাদের জন্য ক্ষতিকর। এখন এই ক্ষতিকরের মাত্রা যত তুমি ওর থেকে দূরে যাবা, যেমন চিটাগাং থেকে যদি কেউ কক্সবাজার থেকে কেউ চিটাগাং শহরে আসে তাহলে লবণাক্ততার পরিমাণ কমে গেল। চিটাগাং শহর থেকে যদি কেউ রাঙামাটির দিকে আসে তাহলে লবণাক্ততা আরো কমে গেল, মানে নাই বললেই চলে। যদি এরকম কন্ডিশন হয় তাহলে এটা ডিপেন্ড করবে এই যে মাইল্ড বলতেছে, মডারেট বলতেছে। মাইল্ড মানে অনেক কম, মডারেট মানে মধ্যম, এবং এক্সট্রিম মানে অনেক বেশি, চরম আর কি। এরকম যদি কন্ডিশন হয়, সেই কন্ডিশন গুলো বিবেচনা করে এখানে আমার কত পার্সেন্ট ইয়ার আমার কনক্রিটের মধ্যে ইয়ে করতে হবে সেটা আমাদের দেখতে হবে। এখন অনেকে বলতে পারে স্যার কনক্রিটের ভিতরে ইয়ার কিভাবে দিব, বলছে এই জন্য আমরা কিন্তু অ্যাডমিক্সচার করে আসছি, অ্যাডমিক্সচার করে আসছি, ইয়ার এন্ট্রেন অ্যাডমিক্সচারের কথা করে আসছি। যে অ্যাডমিক্সচার দিলে, যে কেমিক্যালটা কনক্রিটের মধ্যে মিক্স করে দিলে আমরা খুব সহজে এটা ইয়ার বাবল তৈরি করে ইয়ারের পার্সেন্টেজ নির্ধারণ করে দিতে পারবে, ওই অ্যাডমিক্সচার গুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা অ্যাডমিক্সচার করে আসছি, এই অ্যাডমিক্সচার নিয়ে বেশি কথা বলবো না। ওকে, নো প্রবলেম। দেখো এখান থেকে এই দুই জায়গা থেকে যদি আমি পানির পরিমাণটা পেয়ে যাই, কত পাউন্ড পানি লাগবে পার ইয়ার্ড কিউবে, মানে গজে ঘন গজে আর কি। বাংলায় যদি বলি 1 ঘন গজ অথবা 1 ঘন ফিট অথবা 1 ঘন মিটার, এভাবে এখানে বলতেছে ঘন ইয়ার্ড মানে গজ, 1 ঘন গজে কতখানি পানি লাগবে সেটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে ফিফথ স্টেপ হচ্ছে কি ওয়াটার সিমেন্ট রেশিওটাকে বের করা। দেখো ওয়াটার সিমেন্ট রেশিওর জন্য একটা টেবিল আছে, এই দেখো ওয়াটার সিমেন্টের রেশিওর জন্য নন এয়ার এন্ট্রেন্ট কনক্রিট আর এয়ার এন্ট্রেন্ট কনক্রিট দুইটার জন্য দুইটা কোথায় কোথায় ব্যবহার করব সেটা আমি বলে দিয়েছি এর আগেই। এখন এখানে স্ট্রেংথের উপরে ডিপেন্ড করবে। যদি তোমার 4000 পিএসআই কনক্রিট হয় তাহলে দেখো 4000 পিএসআই এর জন্য যদি নন এয়ার এন্ট্রেন্ট কনক্রিট হয় তাহলে 0.57 আমরা নিব, আর যদি এয়ার এন্ট্রেন্ট কনক্রিট হয় তাহলে 0.48 ব্যবহার করব। দেখো এয়ার এন্ট্রেন্টে সবসময় নন এয়ার এন্ট্রেন্ট থেকে ওয়াটার সিমেন্ট রেশিওর পরিমাণ কম হচ্ছে, কারণ এখানে আমি অ্যাডমিক্সচার ব্যবহার করব। অ্যাডমিক্সচার ব্যবহার করলে আমার যে এয়ার বাবল গুলো আসবে, এই এয়ার বাবল গুলো আমার ওয়ার্কেবিলিটিটাকে বাড়াই দিবে, যার কারণে এখানে ওয়াটার সিমেন্ট রেশিওটা একটু কম আছে। দেখো একবার যদি আমি ওয়াটার সিমেন্ট রেশিও পাই, ওয়াটার সিমেন্ট মানে হচ্ছে গিয়ে ওয়াটার ডিভাইড বাই সিমেন্ট, এটার একটা অনুপাত ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 0.57 যদি হয়, তাহলে দেখো তো এখান থেকে আমি সিমেন্টের পরিমাণটা পরবর্তী স্টেপে ক্যালকুলেশন অফ সিমেন্ট কন্টেন্ট, তাহলে ওয়াটার ভাগ সিমেন্ট ইকুয়াল টু যদি হয় 0.57, তাহলে সিমেন্ট ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, ওয়াটার ডিভাইড বাই 0.57, ওইটাই করেছে। দেখো ওয়েট অফ সিমেন্ট ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ওয়াটার সিমেন্ট রেশিও। জাস্ট এখানে ছিল এই ওয়েট অফ সিমেন্টের জায়গায় ছিল, এটাকে নিচে নিয়ে আসছে, জাস্ট রিপ্লেস করেছে, রিপ্লেস করে তোমার এখানে সিমেন্টের পরিমাণটাকে বের করে ফেলছে। সিমেন্টের পরিমাণটা যখন আমাদের হাতে থাকবে, এখন আমার কোর্স এগ্রিগেটের পরিমাণ বের করব। কোর্স এগ্রিগেটের পরিমাণ কি পরিমাণ আছে, এখন কোর্স এগ্রিগেট কত পার্সেন্ট আছে আমার কনক্রিটের মধ্যে, কোর্স এগ্রিগেট কত পার্সেন্ট আছে এটার একটা টেবিল এসিআই কোড জেনারেট করেছে। হৃদয় হাত জাগাইছো, বলো কি বলতে চাও? স্যার হ্যাঁ, এখানে যে স্যার ওয়াটার সিমেন্ট রেশিও দেয়া আছে, সেক্ষেত্রে সিমেন্ট বা ওয়াটার বের করার ক্ষেত্রে আমরা হ্যাঁ। কি ভলিউমের রেসপেক্টে না ওয়েটের রেসপেক্টে? ওয়েটের রেসপেক্টে, ওয়েট দেখো ওয়েট দেওয়া আছে। হ্যাঁ, ওয়েটের রেসপেক্টে ভলিউম আমরা দেখবো, ভলিউম পরবর্তীতে দেখবো, যখন আমরা ফাইন এগ্রিগেট বের করবো তখন আমরা ভলিউমের রেসপেক্টেও বের করতে পারি, সেটাও দেখবো। হ্যাঁ, জি স্যার। তাহলে দেখো আমাদের কনক্রিটের মধ্যে কত পার্সেন্ট ভলিউম, এই যে হলুদ দাগের মধ্যে হলুদ চিহ্নিত যে ভ্যালুগুলো আছে, কনক্রিটের মধ্যে কত পার্সেন্ট আমাদের কোর্স এগ্রিগেট থাকবে, মানে স্টোন চিপস থাকবে, পাথরের টুকরা থাকবে, সেটা ডিপেন্ড করে এই যে এই কয়টা ভ্যালুর উপরে। এর মধ্যে ফাইনেন্স মডুলাস আছে, এবং আমি যে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ ব্যবহার করতেছি, ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ এটা ডিপেন্ড করে। দেখো এই কলামে আছে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ, আর এই রোতে আছে হচ্ছে কি এফএম। তাহলে আমার এফএমটা কত, ফাইন এগ্রিগেটের এফএমটা কত,
2.4 থেকে 3 পর্যন্ত দেওয়া আছে। ফাইন এগ্রিগেটের যে এফএম, এই এফএম আমরা দেখব, দেখার পরে এখানে আমি কি সাইজের কনক্রিট আমরা ব্যবহার করতেছি। এই কনক্রিট প্রায় 6 ইঞ্চি সাইজ, মানে 150 মিলিমিটার সাইজের কনক্রিট দেওয়া আছে। প্রত্যেকের জন্য আমার স্পেসিফিক ভ্যালু দেওয়া আছে। যদি আমি বলি যে আমি 3/4 ইঞ্চি সাইজের কনক্রিট সরি কি বলে এগ্রিগেট ব্যবহার করব, কোর্স এগ্রিগেট ব্যবহার করব, এবং আমার যদি এফএম হয় 2.8, তাহলে আমার 0.62 হচ্ছে গিয়ে আমার এই যে কনক্রিটের ভিতরে টোটাল ভলিউমের 62% হবে, 62% হবে কোর্স এগ্রিগেট, মানে স্টোন চিপস হবে। দেখো আবার বোঝো, যদি আমি আমার কনক্রিটের সাইজ সরি কি বলে এগ্রিগেটের সাইজ হয় 3/4 ইঞ্চি, হ্যাঁ কোর্স এগ্রিগেট সাইজ 3/4 ইঞ্চি মানে 0.75 ইঞ্চি, এবং আমার যদি ফাইন এগ্রিগেটের এফএম 2.8 হয়, তাহলে দুই দিক থেকে আসো, এখানে কাট করতেছে হচ্ছে 0.62 তে, মানে হচ্ছে গিয়ে কনক্রিটের ভলিউম যদি 1 হয় অথবা 100 হয়, 100 সিএফটি হয়, তাহলে এর মধ্যে 62 সিএফটি আমার কোর্স এগ্রিগেট অথবা স্টোন চিপস দিতে হবে। মানে হচ্ছে গিয়ে টোটাল ভলিউমের 62% হবে কোর্স এগ্রিগেট। তো আমরা এখান থেকে খুব সহজে কোর্স এগ্রিগেটের ভ্যালুটা নিয়ে আসতে পারি। এখানে কিছু ডেটা দেওয়া আছে, বাকি 38% কি হবে স্যার? সিমেন্ট হবে আর পানি? হ্যাঁ, সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার হবে। হ্যাঁ, সাথে যদি সাথে যদি এয়ার আসে, সেই এয়ারের পরিমাণটা হবে বাকিটা, কিন্তু এখানে 62%ই হবে কোর্স এগ্রিগেট। দেখো এখানে কিছু মডিফিকেশন আছে। কোর্স এগ্রিগেটের যে ভলিউমটা পাবো 62%, এর সাথে যদি আমি ওভেন ড্রাই ইউনিট ওয়েট আছে, এটাকে বলে ড্রাই রোডেড ইউনিট ওয়েট। হ্যাঁ, এটাকে বলে ওভেন ড্রাই স্যাম্পলের ইউনিট ওয়েট। মানে তুমি একটা ভলিউমের স্যাম্পল নিলা, স্যাম্পল নিয়ে এটার ওভেন ড্রাই করলা, তাহলে তোমার ইউনিট ওয়েট হচ্ছে গিয়ে কেজি পার ভলিউম আর কি। ওই ভলিউমের অনেকগুলো স্যাম্পল নিলা, নো প্রবলেম। স্যাম্পল নিয়ে তুমি এটাকে ওভেন ড্রাই করলা, ধরো 10 কেজি স্যাম্পল নিলা, ওভেন ড্রাই করলা। এরপরে একটা সিলিন্ডার নিলা, সিলিন্ডার নিয়ে এই সিলিন্ডারটাকে ভরে ফেললা ওই ওভেন ড্রাই স্যাম্পল দিয়ে। ধরো এই সিলিন্ডারটা খুব সুন্দর করে ভরলা, ভরার পরে ওই সিলিন্ডারের ভিতরে কতখানি স্যাম্পল ধরেছে এই স্যাম্পলটাকে ওজন করলা। দেখো সিলিন্ডারের ভলিউম তুমি জানো এবং স্যাম্পল কতখানি ধরেছে এই ওজনটা তুমি পেয়ে গেলা। তাহলে কেজি পার ভলিউমটা দিয়ে আমি চাইলে এই ড্রাই রোডেড ইউনিট ওয়েটটাকে বের করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এটা ওভেন ড্রাই স্যাম্পলের উপরে করা হয়। তাহলে দেখো যদি আমি এই 62.62 কে ড্রাই রোডেড ইউনিট ওয়েট দিয়ে গুণ দেই, এটা এখানে বলা আছে, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি এই কোর্স এগ্রিগেটের ওজনটাকে পেয়ে যাবো। হ্যাঁ, ওয়েট পাবো, ওয়েট অফ কোর্স এগ্রিগেট পার কিউবিক ফিট অফ কনক্রিট, এটা পেয়ে যাবো যে প্রত্যেক কিউবিক ফিট কনক্রিটের মধ্যে কত কেজি কোর্স এগ্রিগেট লাগবে। এরপরে অ্যাবজর্পশন ক্যাপাসিটি আছে, কতখানি অ্যাবজর্ব করবে সেটা আমরা দেখবো। আমরা এই অ্যাবজর্পশনের ভ্যালুগুলো আমরা জানি। আমরা একটু দ্রুত আগাবো। এস্টিমেশন অফ ফাইন এগ্রিগেট, দেখো আমরা সিমেন্ট পেয়েছি, ওয়াটার পেয়েছি, এরপরে কোর্স এগ্রিগেট পেলাম। আমাদের শুধু আছে ফাইন এগ্রিগেটের পরিমাণ। দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে ভলিউম মেথড, আর একটা হচ্ছে গিয়ে কনক্রিটের টোটাল ভলিউম। হ্যাঁ, টোটাল যে ভলিউম হবে কনক্রিটের টোটাল ভলিউমের সাথে, অথবা এটাকে বলে ওয়েট মেথড। হ্যাঁ, দুইটা মেথড আছে, একটা হচ্ছে ভলিউম মেথড আর একটা হচ্ছে ওয়েট মেথড। এখানে কথাটা খুব ভালো করে লেখা নাই, ওয়েট মেথডটা আমরা দেখবো, সমস্যা নাই। ওয়েট মেথডটা থেকে কিভাবে করে সেটাও দেখবো। দুই মেথডে করা যায়, একটা ভলিউম মেথড আর একটা হচ্ছে ওয়েট মেথড। যদিও এখানে লেখা নাই, তুমি একটু লিখে নাও, আমরা দেখবো, নো প্রবলেম, কিভাবে ওয়েট মেথড বের করা হয়। এরপরে চলে আসবো, আমাদের সব জিনিস বের হয়ে গেছে, এখন একটু অ্যাডজাস্টমেন্টে আসবো। মানে হচ্ছে গিয়ে আমার স্যাম্পল তো ডেফিনেটলি বাইরে যে স্যাম্পলগুলো পাওয়া যায় ওভেন ড্রাই স্যাম্পল হবে না, অথবা এয়ার ড্রাই স্যাম্পলও হবে না। আমাদের স্যাচুরেটেড সারফেস ড্রাই স্যাম্পলও হওয়ার সম্ভাবনা কম। সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে গিয়ে ওয়েট স্যাম্পল হওয়া। মানে হচ্ছে গিয়ে এইটা এমন হবে যে এর ভিতরের পোরগুলো ফিল আপ হবে, বাহিরেও কিছু পরিমাণ পানি তার শরীরে লেগে থাকবে, এরকম হবে একবারে চুপচুপে আর কি, চুপচুপে বলে এটাকে। তোমরা কেউ স্পঞ্জ মিষ্টি খেয়েছো কিনা
যেটা কিনা ওই কি বলে মিষ্টির শিরা থেকে উঠায় দেয়, চিনির শিরা থেকে উঠায় দেয়, উঠাই দিলে দেখবো যে জি স্যার। মিষ্টির ভেতরে যেমন রস থাকে এর চারপাশে উপরের সারফেসেও কিন্তু রসটা লেগে থাকে, থাকে কিনা বলো তো? যদিও জি আমরা স্যার। যদিও আমরা হ্যাঁ যদিও আমরা কোর্স সেগ্রিগেট করতেছি কিন্তু বুঝতেছি মিষ্টি দিয়ে, বুঝতেছো? আর কিছু ধরনের মিষ্টি আছে যেগুলো কিনা বাইরে রেখে দেয় একবারে শুকায়া, মনে করো যে এমন শুকায় যায় যে মুখে দিলে পাউডার পাউডার মনে হয়। খেয়েছো কিনা জানি না। তো এইটা যদি আমি ধরি যে একবারে এটা যদি ধরি তাহলে এটা বলবো যে এর ভিতরে কোনো পানি নাই, ওভেন ড্রাই। আর যেটা শিরা থেকে উঠাই দিচ্ছে সেটাকে আমি বলবো ওয়েট, মানে হচ্ছে গিয়ে এটার ভিতরেও পানি আছে, বাইরের সারফেসেও পানি আছে, এই আর কি। আর কিছু কিছু মিষ্টি পাওয়া যায় যেটা ভিতরে ঠিকই পানি আছে কিন্তু সারফেসে বোঝা যায় না যে আসলে পানি আছে। এটাকে বলতেছে স্যাচুরেটেড সারফেস ড্রাই। হ্যাঁ, মানে সারফেসটা ড্রাই থাকবে কিন্তু ভিতরে স্যাচুরেটেড থাকবে, পানি টানি থাকবে, নো প্রবলেম। হ্যাঁ, তো এই তিনটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে ওভেন ড্রাই, স্যাচুরেটেড সারফেস ড্রাই এবং ওয়েট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমাদের কিছু ইয়ে করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ওয়াটারে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এবং এয়ার ড্রাই মানে হচ্ছে গিয়ে এর ভিতরে কিছু পরিমাণ ইয়ে থাকবে, কি বলে, এই ওভেন ড্রাই তো মানে কোনো কিছুই নাই, মানে এই যে পোর গুলো দেখা যায়, দেখো ভিতরে পোর আছে না, ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে, এর ভিতরে কিছুই নাই, কোনো পানি নেই, খালি খালি মনে করো যে অ্যাগ্রিগেটটা, শুধু অ্যাগ্রিগেটটা, কোনো পানি টানি কিছু নাই, একবারে শুকানো। আর এয়ার ড্রাই হচ্ছে গিয়ে যদি ওভেন ড্রাই স্যাম্পলটাকে তুমি কিছুক্ষণ এয়ারে রেখে দাও, ও এয়ার থেকে কিছুটা ময়েশ্চার টেনে নিবে, এটাকে বলতেছি এয়ার ড্রাই। তুমি একবারে শুকনো ওভেন থেকে বের করার পরে ওজন নিয়ে তুমি 2-3 ঘন্টা রেখে দাও, তারপরে ওজন নাও। এটা অবশ্যই অ্যানালাইটিক্যাল ব্যালেন্স হইতে হবে, এর উপরে খুব সূক্ষ্ম মাপা যায়, গ্রামের 1000 ভাগের 1 ভাগকে মাপা যায়, এরকম হইতে হবে। তাহলে দেখবা যে এই ওভেন ড্রাই স্যাম্পলটাকে 2-3 ঘন্টা বাতাসে রাখার পরে যদি তুমি মাপো, দেখবা যে তোমার কিছু পরিমাণ বেড়ে গেছে। আসলে এইটা হচ্ছে গিয়ে ও এত শুষ্ক ছিল, বাতাস থেকে ও আশপাশে যে ময়েশ্চারটা পেয়েছে, আর্দ্রতাটা পেয়েছে, এটা টেনে ওর ভিতরে নিয়ে নিছে। কিন্তু এটার পরিমাণ এমন না যে সে পোরগুলোকে সব ফিল করতে পারে। দেখো এখানে পোরগুলো কিন্তু ফিল নাই, অল্প অল্প ফিল আছে, বাকিটা ফাঁকা আছে। দেখো কিছুটা কালো, কিছুটা সাদা, কিছুটা কালো, কিছুটা সাদা, সাদা অংশটুকু ফাঁকা আছে, কালো অংশটুকু ধরো পানি দিয়ে ভরে গেছে। আর স্যাচুরেটেডটা হয়েছে গিয়ে বাইরের অংশটা ইয়ে শুকনা, কিন্তু ভিতরের সব পোরগুলো ফিল করা, সব পোরগুলো ফিল করা, কোনো সাদা অংশ নেই। আর ওয়েট হচ্ছে গিয়ে ভিতরের সবগুলো তো ফিল আপই, আবার বাইরেও আছে। দেখো এই ডট 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 দিয়ে বাহিরে যে পানি, এর শরীরের উপরে পানি লেগে আছে সেটা বোঝানো যাচ্ছে। তো এই হচ্ছে 4টা কন্ডিশন, এই 4টা কন্ডিশন আমাদের বিবেচনা করতে হবে। তো আমরা দেখবো, নো প্রবলেম, আমরা দেখবো কিভাবে বিবেচনা করা যায়। তো এরপরে আমরা হ্যাঁ বলো, ওয়েট কি বলতে চাচ্ছ? স্যার, স্বাভাবিক অবস্থায় কি আমরা ওয়েট পজিশনে পাই? বুঝিনি স্যার, বলতেছিলাম স্বাভাবিক অবস্থায় আমরা কোনটা পাই? ওয়েট সিস্টেমে পাই, কংক্রিট? না না, আমরা স্বাভাবিক অবস্থায় পাই ফিল্ড ময়েশ্চারটা পাই। হ্যাঁ, ফিল্ড ময়েশ্চার নামে একটা কথা আছে, মানে হচ্ছে কি এটা ফিল্ড ময়েশ্চারটা স্যাচুরেটেডও হইতে পারে, ওয়েটও হইতে পারে, আবার এয়ার ড্রাইও হইতে পারে, সবগুলোকে একসাথে বলে ফিল্ড ময়েশ্চার। তো এই ফিল্ড ময়েশ্চারের পরিমাণ ভ্যারি করতে পারে, এটা একবারে ওয়েট অবস্থায় পাওয়া যেতে পারে, আবার এয়ার ড্রাই অবস্থায় পাওয়া যেতে পারে। আসলে কিভাবে পাবো সেটা জানি না, এই জন্য একসাথে এই টার্মটাকে আমরা ফিল্ড ময়েশ্চার বলতেছি। হ্যাঁ, ফিল্ড ময়েশ্চার কন্ডিশন। আর যেহেতু আমরা টেস্ট করব, ল্যাবে টেস্ট করব, তো আমরা এখানে আমরা বের করে ফেলতে পারবো, নো প্রবলেম। আমাদের এর ভিতরে কত পার্সেন্ট ময়েশ্চার আছে, সে সারফেসে কোনো ময়েশ্চার আছে কিনা, এগুলা সব আমরা বের করে ফেলতে পারবো, নো প্রবলেম। আমরা একটা প্রবলেমে যাই, একটা সলিউশনে যাই। এক্সাম্পল, এখানে এক্সাম্পল সেট করা আছে, দেখো এক্সাম্পলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো বাকিটা। এতক্ষণ তো বকবক করলাম, এখন বোঝার পালা। একবারে লাস্টে যখন আমি সবকিছু পেয়ে গেলাম, দেখো এই একবারে ফাইন এগ্রিগেটের পরিমাণও পেয়ে গেলাম, এরপরে পানির পরিমাণ, ইয়ের পরিমাণ অ্যাডজাস্টমেন্ট করে দিলাম, হ্যাঁ, ময়েশ্চারের কন্টেন্টের উপরে নির্ভর করে।
সবকিছু পাওয়ার পরে আমি ট্রায়াল মিক্সে যাব। এই ওই পরিমাণ সিমেন্ট নিব, স্যান্ড নিব, স্টোন চিপস নিব, ওয়াটার নিব, নিয়ে এই কনক্রিটটাকে মিক্স করব। মিক্স করে এর স্ল্যাম টেস্ট করে দেখবো যে আমি যে স্ল্যাম ধরেছিলাম 1 থেকে 2 ইঞ্চি, হ্যাঁ 20 থেকে 80 আর কি, 1 থেকে 3 ইঞ্চি মানে হচ্ছে কি 20 থেকে 80 মিলিমিটারের মধ্যে আছে কিনা স্ল্যামটা। এরপরে এটাকে কাস্টিং করে ফেলবো, কাস্টিং করে দেখবো 3 দিনে দেখবো, 7 দিনে দেখবো, 28 দিনে দেখবো আমি যে স্ট্রেংথ চাইতেছি সেটা আসতেছে কিনা। তো এইভাবে করে ট্রায়াল মিক্স করে দেখা যেতে পারে। তো ট্রায়াল মিক্স কয়টা করতে হবে এটা বলা যায় না, যতক্ষণ না তুমি পাবা ততক্ষণ ট্রায়াল মিক্স করতে হবে। তোমার স্ট্রেংথ যতক্ষণ না পাবা ততক্ষণ ট্রায়াল মিক্স করতে হবে। সাধারণত তিনটা করা হয়, একই সাথে 3টা ট্রায়াল মিক্স করা হয়। 3টা ট্রায়াল মিক্স করলে যদি তুমি দেখো যে তোমার যে কোনো 3টা ট্রায়াল মিক্স কাছাকাছি হয়ে গেছে এবং স্ট্রেংথ তুমি পেয়ে গেছো, তাহলে আর দরকার নেই। আর যদি না হয় সেক্ষেত্রে আরো 3টা করতে হয়। এরকম করে 3টা ব্যাচে করতে হয়। এতে করে কতগুলো ট্রায়াল মিক্স লাগবে সেটা বলা যায় না। যদি তুমি ভালো ইঞ্জিনিয়ার হও সেক্ষেত্রে তোমার প্রথম 3টাতেই হয়ে যেতে পারে, নো প্রবলেম। হ্যাঁ, যদি ভালোভাবে ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারো তাহলে প্রথম 3টাতেই হয়ে যাবে। তো আসো একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। এসে এমএক্স ডিজাইনের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো কি বলছে। কনক্রিট ইজ রিকোয়ার্ড ফর অ্যান এক্সটেরিয়র কলাম লোকেটেড অ্যাবোভ গ্রাউন্ড হোয়ার সাবস্টেন্সিয়াল ফ্রিজিং অ্যান্ড থ্রোয়িং। হ্যাঁ দেখো, সাবস্টেন্সিয়াল ফ্রিজিং অ্যান্ড থ্রোয়িং মানে হচ্ছে গিয়ে বরফ হবে, আবার পানি হবে, আবার বরফ হবে, এইটাকে বলতেছে ফ্রিজিং অ্যান্ড থ্রোয়িং কন্ডিশন। মে অকার, হ্যাঁ ঘটতে পারে। 28 days compressive strength should be 5000 psi। দেখো মানে ও সরাসরি বলেই দিয়েছে যে 28 days এর কম্প্রেসিভ স্ট্রেংথ শুড বি হবে 5000 psi। হ্যাঁ এটা সরাসরি বলে দিয়েছে যে আমি 5000 psi এর স্ট্রেংথ হবে। আর বলেছে স্ল্যাম শুড বি ইন বিটুইন 1 থেকে 2 ইঞ্চি। স্ল্যাম্পের কথা এখানে দেখো সরাসরি বলে দেওয়া আছে, স্ল্যাম্প হচ্ছে 1 থেকে 2 ইঞ্চি এবং ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ শুড নট এক্সিড 3/4 ইঞ্চি। দেখো বেশ কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, স্ল্যাম্পের ভ্যালু দেওয়া আছে, 28 ডেজে কত স্ট্রেংথ হবে মানে টার্গেট স্ট্রেংথ কত হবে, শুড বি মানে টার্গেট স্ট্রেংথ, হ্যাঁ স্ট্রেংথ শুড বি, হ্যাঁ মানে টার্গেট স্ট্রেংথ এত হবে। এবং স্ল্যাম্পের ভ্যালু দেওয়া আছে, কোর্স এগ্রিগেটের সাইজ দেওয়া আছে এবং আরো কিছু ব্যাপার এখানে দেওয়া আছে। দেখো প্রপার্টিজ অফ দা ম্যাটেরিয়ালস আর অ্যাজ ফলোজ। তো সেক্ষেত্রে দেখো সিমেন্টের যে প্রপার্টি দেওয়া আছে, টাইপ 1 সিমেন্ট ওরা ব্যবহার করতে বলেছে, স্পেসিফিক গ্র্যাভিটি 3.15 আমরা এটা জানি। এবং টাইপ 1 সিমেন্টের মানে ওপিসি, টাইপ 1 হচ্ছে ওপিসি এই হিসেবে তোমাদের একটা কোশ্চেন ছিল আজকের পরীক্ষায়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 কোন ধরনের টাইপের সিমেন্ট আমরা ব্যবহার করব একটা স্পেশাল কন্ডিশনের জন্য। তো আমরা যদি টাইপ 1 সিমেন্ট ব্যবহার করি তাহলে এই টাইপ 1 সিমেন্টের নাম হচ্ছে ওপিসি সিমেন্ট। ওপিসি সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 3.15। এরপর দেখো কোর্স এগ্রিগেটের কিছু প্রপার্টি দেওয়া আছে। বাল্ক ডেনসিটি মানে এসএসডি কনসিডারেশনে 2.70, অ্যাবজর্পশন ক্যাপাসিটি হচ্ছে 1%, তারপরে হচ্ছে ড্রাই রোডেড ইউনিট ওয়েট, হ্যাঁ ড্রাই রোডেড ইউনিট ওয়েট 100 পাউন্ড পার ফিট কিউব। এরপরে দেওয়া আছে সারফেস ময়েশ্চার হচ্ছে গিয়ে 0%, মানে সারফেসে কোনো ময়েশ্চার নাই, সে স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে আছে, মানে হচ্ছে এসএসডি কন্ডিশনে আছে, সারফেসে কোনো ময়েশ্চার নাই। এরপরে আসলে ফাইন এগ্রিগেটের কিছু প্রপার্টিজ দেওয়া আছে। বাল্ক ডেনসিটি অথবা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, এটাকে এসএসডি বলে 2.65। এরপরে অ্যাবজর্পশন ক্যাপাসিটি 1.3%, যেখানে কোর্স এগ্রিগেটের ছিল 1%। ফাইনেস মডুলাস হচ্ছে 2.70 এবং সারফেসে কিছু ময়েশ্চার থাকবে, 3% ময়েশ্চার থাকবে। মানে এখানে সারফেসে কিছু ময়েশ্চার আছে মানে এটা ওয়েট কন্ডিশনে থাকবে, আর এটা হচ্ছে এসএসডি কন্ডিশনে থাকবে। যেহেতু সারফেসে ময়েশ্চার আছে, সারফেস ময়েশ্চার মানেই হচ্ছে গিয়ে এটা ওয়েট কন্ডিশনে আছে, এর ভিতরে যত ময়েশ্চার লাগবে এরপরেও সারফেসে ময়েশ্চার আছে। এটা শিরার ভিতরে ভিজানো মিষ্টির মতো আর কি, হ্যাঁ। আর এটা শুকনা মিষ্টির মতো, শুকনা মানে ভিতরে উপর থেকে শুকনা, ভিতরে আছে কি বলে ভিতরে ময়েশ্চার আছে, ভিতরে শিরা আছে, এরকম একটা মিষ্টির মতো। যাক উদাহরণের জন্য বললাম। তো প্রথম স্টেপ হচ্ছে কি আমার প্রথম বলেছিলাম যে ম্যাটেরিয়ালের যে ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো লিখতে হবে। অলরেডি গিভেন এখানে যেহেতু দেওয়া আছে এখানে আমি লিখতেছি না, কিন্তু তুমি যেহেতু কোশ্চেনটা নিয়ে আসবা পরীক্ষার হল থেকে, তার মানে এখানে তোমাকে ম্যাটেরিয়ালের রিকোয়ার্ড ম্যাটেরিয়াল ইনফরমেশন অলরেডি গিভেন এই কথা লিখলে হচ্ছে না, এখানে খুব সুন্দর করে লিখতে হবে সিমেন্টের কোন ধরনের সিমেন্ট এখানে ব্যবহার করছে, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, হ্যাঁ এটা নিচে উল্লেখ করে দিতে হবে। কারণ তুমি তো কোশ্চেনটা নিয়ে আসবে, আমার কাছে কোশ্চেন থাকবে না, তোমার খাতাটা শুধু থাকবে। আর তুমি যদি লেখো অলরেডি গিভেন, তাহলে বলবো অলরেডি গিভেন হোয়ার,
আমি আবার লিখবো, পাশে লিখবো অলরেডি গিভেন হয় আর ইকুয়াল টু 0 আর কি, মানে মানে তুমি 0 পেয়েছো আর কি। হ্যাঁ, বুঝতেছো? শোনোনি না, আমার কথা শুনতেছো না? জি স্যার শুনি। হ্যাঁ, শুনলে মানে হচ্ছে গিয়ে এখানে যে অলরেডি গিভেন কথাটা দেওয়া আছে, এইখানে এইখানে দেওয়া আছে তাই বলতেছে, কিন্তু এই কোশ্চেনটা তো আর আমার কাছে থাকবে না। এই কোশ্চেনটা তুমি নিয়ে আসবা পরীক্ষার হলে, যদি লেখো যে অলরেডি গিভেন, হ্যাঁ অলরেডি যদি পরীক্ষার হলে লিখে আসো গিভেন, আমি বলবো অলরেডি গিভেন হোয়ার, হ্যাঁ লিখবো ইন হোয়ার, লিখে তারপরে একটা ইকুয়াল টু দিয়ে 0 লিখে দিব আর কি। তার মানে তুমি অলরেডি গিভেনের জায়গায় 0 পেয়ে গেছো। এটা জাস্ট বললাম রিকোয়ার্ড ম্যাটেরিয়াল ইনফরমেশন এখানে নিচে লিখে দিতে হবে, সিমেন্টের কি কি প্রপার্টিজ, এই প্রপার্টিজ গুলো এখানে উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, এইখান থেকে নিয়ে এসে এখানে লিখে দিতে হবে। তোমার পরীক্ষার হলের কথা বলতেছি। এরপরের স্টেপ ছিল স্ল্যাম্প নির্বাচন করা। স্ল্যাম্প কত? স্যার তার মানে মোটামুটি কোশ্চেনটা এখানে লিখবো আর কি, যেগুলো গিভেন ডাটা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, গিভেন ডাটা দেওয়া আছে ডেফিনেটলি। এরপরে স্ল্যাম্প ভ্যালুটা লিখবো। স্ল্যাম্প ভ্যালু কিন্তু আমাদের সরাসরি বলে দিয়েছে 1 থেকে 2 ইঞ্চি হইতে হবে স্ল্যাম্প ভ্যালু। দেখো এখানে বলে দেওয়া আছে 1 থেকে 2 ইঞ্চি স্ল্যাম্প হবে। এই জন্য ওরা বলেছে স্ল্যাম্প ভ্যালু ইজ গিভেন কনসিস্টেন্ট উইথ টেবিল। আচ্ছা, যেহেতু আমাদের দিয়ে দিয়েছে, আমরা আইদার এখন দেখো 1 থেকে 2 নাই, 1 থেকে 3 আছে, আমরা চাইলে প্রথমটার ভিতরে যেতে পারি, দ্বিতীয়টার ভিতরে যেতে পারি, অথবা লাস্টেরটা আর আগেরটা এবং লাস্টেরটা যেতে পারি, যেহেতু সবগুলোই তোমার ইয়ে করেছে 1 থেকে 3 এর মধ্যে আছে, মানে 1 থেকে 2 আমাদের কমন পড়ে গেছে। তার মানে আমাদের স্ল্যাম ভ্যালু 80 পর্যন্ত হইতে পারবে আর কি, নো প্রবলেম। তো সেক্ষেত্রে আমাদের যে কোনো একটার ভিতরে পড়ে যায়, আমরা নিয়ে নিলেই হবে, নো প্রবলেম। এরপর হচ্ছে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ নির্বাচন করা। 3 নম্বর স্টেপ হচ্ছে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ। এটাও দেওয়া আছে দেখো প্রশ্নের মধ্যে, ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ শুড নট এক্সিট 3/4 ইঞ্চি। তো ওরা এখানে দেখো 3/4 ইঞ্চি লিখে ফেলেছে। পরবর্তী স্টেপ হচ্ছে গিয়ে এস্টিমেশন মিক্সিং। হ্যাঁ, বুঝি নাই স্যার, বুঝিনি? স্টেপ 2 যেটা ছিল না ওটা বুঝি নাই স্যার। স্টেপ 2 হচ্ছে চয়েস অফ স্ল্যাম। এখানে আমাদের চয়েস করার কিছু আছে বলো তো? স্ল্যাম চয়েস করতে পারতাম যদি বলতো এটা বিমের জন্য কাস্টিং হবে। দেখো এই আমার কার্সারটা যেখানে আছে, যদি বলতো এটা বিমের জন্য কাস্টিং হবে, অথবা শেয়ার ওয়ালের জন্য, অথবা বিল্ডিং কলামের জন্য হবে, তখন আমি বলতাম যে 1 থেকে 4 এর মধ্যে হবে, ইঞ্চির মধ্যে। কিন্তু আমার স্ল্যাম্পের কথা কি বলেছে বলতো? স্ল্যাম্পের কথা সরাসরি কি বলে দিয়েছে বলতো? কোশ্চেনে কি করে দিয়েছে বলতো? স্যার 1 থেকে 2 ইঞ্চি স্যার। 1 থেকে 2 ইঞ্চি বলে দেওয়া আছে। এইটা যদি না বলে দেওয়া থাকতো, যদি খালি বলে দেওয়া থাকতো এক্সটার্নাল কলাম, দেখো তো অ্যান এক্সটার্নাল কলাম যদি এক্সটেরিয়র কলাম যদি বলা থাকতো, তাহলে কলাম কোথায় আছে বলো তো? এখানে আছে না? এই চারটা দেখো, তাহলে আমি 1 থেকে 4 ইঞ্চি দিতাম। কি করতাম বলো তো? 1 থেকে 4 ইঞ্চি দিতাম। কিন্তু এখানে ওরা কি বলে দিয়েছে বলো তো? স্ল্যাবটা বলে দিয়েছে 1 থেকে 2 ইঞ্চি। তার মানে আমার এই জন্য এখানে বলতে স্ল্যাম ইজ গিভেন, স্ল্যাম দেওয়া আছে। অথবা তুমি চয়েস অফ স্ল্যাম্পের এই স্টেপে স্ল্যাম্প ইকুয়াল টু লিখে দিবা 1 থেকে 2 ইঞ্চি। পরীক্ষার হলে লিখলা 1 থেকে 2 ইঞ্চি, ব্র্যাকেটে লিখে দিবা গিভেন, এই এতটুকু লিখে দিবা গিভেন। তাহলে তো আর টেবিলটা দেওয়া লাগতেছে না। না, টেবিল তো লাগবেই না। টেবিল জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। এই টেবিল কি তুমি আঁকবা নাকি? এই টেবিল তো তোমাদের বোঝানোর জন্য, কোথায় যাব আমি এই জন্য। তো চলে আসো এরপরে মুখস্থ রাখতে হবে নাকি? না না, টেবিল আমি দিয়ে দিব, পরীক্ষার হলে টেবিল দিয়ে দিব। ও আচ্ছা, পরীক্ষার হলে টেবিল প্রোভাইড করবো, নো প্রবলেম। সবগুলো টেবিল থাকবে, টেবিলের জন্য একটা চার্ট দিয়ে দিব, নো প্রবলেম। স্ল্যাম্পের ভ্যালু এগুলা যে কটা টেবিল আছে সব কটা টেবিল দিয়ে দিব, একটা টেবিলে মুখস্থ করতে হবে না। এখন মিক্সিং ওয়াটার এবং এয়ার কন্টেন্ট বের করব। তার মানে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু এখানে বলেছে এই যে সাবস্টেন্সিয়াল ফ্রিজিং এন্ড থ্রোয়িং কন্ডিশন, এটা দেখো তুষারপাত হইতেছে, আবার রোদ উঠতেছে, এটা গলে যাচ্ছে, পানিটা গলে সরে যাচ্ছে, আবার তুষারপাত হচ্ছে, আবার বরফ হয়ে যাচ্ছে, এইটাকে বলতেছে সাবস্টেন্সিয়াল। হ্যাঁ, তো এরকম যদি কোনো কন্ডিশন থাকে, এটা ডেফিনেটলি সিভিয়ার কন্ডিশন। কি কন্ডিশন বলো তো? এক্সট্রিম কন্ডিশন। ডেফিনেটলি সিভিয়ার, এক্সট্রিম, যে কোনো কন্ডিশন বলো চরম অবস্থায় আছে। এবং আমার স্ল্যাম্পের ভ্যালু আছে 1 থেকে 2 ইঞ্চি, তোমরা দেখতেছো 1 থেকে 2 ইঞ্চি। এবং আমার কোর্স এগ্রিগেটের সাইজ কত বলো তো? 3/4 ইঞ্চি না? 3/4 ইঞ্চি মানে হচ্ছে 0.75 ইঞ্চি। তো আর আমার স্ল্যাম্প হচ্ছে গিয়ে 1 থেকে 2 ইঞ্চি। তো দুইটা যাও, তাহলে দেখো 280 আসে। 280 আসে, যেহেতু সাবস্টেন্সিয়াল ফ্রিজিং এন্ড থ্রোয়িং আছে,
তার মানে এটা এক্সট্রিম কন্ডিশনে যাবে। হ্যাঁ, যদি এখানে বলতো যে নর্মাল অথবা মাইল্ড ফ্রিজিং এন্ড থ্রোয়িং কন্ডিশন, তাহলে আমরা মাইল্ডে যেতাম। আর যদি বলতো মডারেট ফ্রিজিং এন্ড থ্রোয়িং কন্ডিশন, তাহলে আমরা মডারেটে যেতাম। আমাকে যদি এক্সট্রিম বলে থাকতো, এক্সট্রিম, সাবস্টেন্সিয়াল, সিভিয়ার ফ্রিজিং এন্ড থ্রোয়িং কন্ডিশন, তাহলে আমরা এই এক্সট্রিমে চলে যেতাম। এক্সট্রিম, সিভিয়ার, সাবস্টেন্সিয়াল, এগুলো সব কথার অর্থ প্রায় কাছাকাছি। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, এটা তোমাদের কাছে ডিকশনারি থাকলে তোমরা একটু দেখে নিও। তো সেক্ষেত্রে আমার এই অনুযায়ী আমি যদি আসি, তাহলে আমার 6% ইয়ার থাকে। এই 6% ইয়ারের জন্য আমার একটা হয়তো স্পেশাল একটা ব্যবহার করা লাগতে পারে, কি বলে, অ্যাডমিক্সার ব্যবহার করা লাগতে পারে। আমি এখানে আপাতত কিছু বলবো না, আমি আমার ভলিউমের 6% ফাঁকা রেখে দিব। এটা বলে দিব যে আমার ভলিউমের 6% ফাঁকা রাখতে হবে। ট্রায়াল মিক্সে যে আমি অ্যাডমিক্সার নির্ধারণ করব যে কোন অ্যাডমিক্সার ব্যবহার করব। আর আমরা ওয়াটারের পরিমাণ পেয়েছি 280 পাউন্ড পার ইয়ার্ড কিউব, গজ কিউব আর কি। তো এই পরিমাণ থাকুক। ওয়াটার এবং এয়ার আমরা পেয়ে গেছি। ওয়াটার এবং এয়ার যখন পেয়ে যাব, তখন আমরা ওয়াটার সিমেন্ট রেশিওতে চলে যাব। পরবর্তী স্টেপ হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। আমাদের টার্গেট স্ট্রেংথ ছিল 5000। দেখো আমরা ব্যবহার করতেছি এয়ার এন্ট্রেন্ট সিমেন্ট, কারণ হচ্ছে কি সাবস্টেন্সিয়াল ফ্রিজিং এন্ড থ্রোয়িং আছে। তো আমাদের যে ওয়াটার সিমেন্ট রেশিও আসে, এই ওয়াটার সিমেন্ট রেশিও আসে 0.4। দেখো 0.4, এই যে জন্য 0.4 লিখছে, 0.4 লিখছে। দেখো এই টেবিলটাও দেওয়া থাকবে, নো প্রবলেম। এই 0.4 আছে, এই 0.4 এখানে লিখলো। তোমাদের এই টেবিল লিখতে হবে না, জাস্ট এই স্টেপ 5 এ যতটুকু কথা লেখা আছে এতটুকু লিখলেই হবে, এতখানিও লেখার দরকার নাই। তুমি লিখবো ওয়াটার বাই সিমেন্ট ইকুয়াল টু 0.4, এতটুকু লিখলেও হবে। মনে করো ম্যাথমেটিক্স তুমি যত কম বানাইতে পারো, নো প্রবলেম। তোমার যদি স্টেটমেন্ট কারেক্ট হয়, দেন ইউ গট ফুল মার্কস। হ্যাঁ, নো প্রবলেম। হ্যাঁ, তো দেখো এরপরে ওয়াটার সিমেন্ট রেশিও পাওয়ার পরে আমি ওয়াটার সিমেন্ট রেশিও পেলাম, ওয়াটারের পরিমাণ পেলাম, তাহলে আমি চাইলে এখানে সিমেন্টের পরিমাণটাকে বের করে নিয়ে আসতে পারবো। তোমাদের এই স্টেপটাকে দেখানো হয়েছিল, সিমেন্টের পরিমাণ কিভাবে নির্ণয় করব। ওয়াটার সিমেন্ট রেশিও ইকুয়ালস টু ওয়াটার ডিভাইড বাই সিমেন্ট। এই সিমেন্টটাকে এখানে নিয়ে আসলাম, ওয়েট অফ সিমেন্ট এখানে চলে আসলো, এই ওয়াটার সিমেন্ট রেশিওটাকে এখানে নিয়ে আসলাম। দ্যাট মিনস 700 পাউন্ড পার ইয়ার্ড কিউব সিমেন্ট আমার লাগতেছে। তার মানে আমরা সিমেন্টের পরিমাণটা পেয়ে গেলাম। এরপরে চলে আসো সিমেন্টের পরে আমি কোর্স এগ্রিগেটের পরিমাণ নির্ধারণ করব। আমি দেখো আমার এফএম দেওয়া আছে 2.7। যদি তোমাদেরকে একটু উপরে নিয়ে যাই প্রশ্নটার ভিতরে, দেখো ফাইন এগ্রিগেটের এফএম কত দেওয়া ছিল, কেউ একজন বলে দেখো। আমি যতটুকু হাইলাইট করেছি, কত? 2.7। আর আমার ইয়ের সাইজ কত, এগ্রিগেটের সাইজ কত? 3/4 মানে 0.75 নাকি? দেখো আমার এগ্রিগেটের সাইজ আছে 3/4 মানে 0.75 ইঞ্চি, এবং আমার ফাইন এগ্রিগেটের এফএম হচ্ছে 2.7। এই দুইটা যদি ধরে আসি, তাহলে আমার হচ্ছে 0.63 মানে 63% হবে আমার, কি বলো তো, টোটাল ভলিউমের 63% কোর্স এগ্রিগেট হবে। আচ্ছা, আমি ইয়ার্ড কিউবতে হিসাব করতেছি। 1 ইয়ার্ড সমান সমান যদি 3 ফিট হয়, হ্যাঁ 3 ফিট মানে হচ্ছে গিয়ে 3 ফিট ধরলাম, তাহলে এই ইয়ার্ডের উপরে যদি কিউব হয়, 3 ফিটের উপরে কিউব দাও, তাহলে কত ফিট কিউব হয়? 27 স্যার। তাহলে 1 ইয়ার্ড কিউব হচ্ছে গিয়ে 27 ফিট কিউব বলা যায় কিনা বলো তো? এক ইয়ার্ড কিউবকে, এই যে 1 ইয়ার্ড কিউবকে কত ফিট কিউব বলা যায়? 27 ফিট কিউব বলা যায়। আশা করি বুঝেছো। দ্যাট মিন্স আমার টোটাল ভলিউম হবে 27 ইয়ার্ড কিউব, হ্যাঁ সরি, হ্যাঁ ফিট কিউব। তো টোটাল ভলিউম কনক্রিটের যে কনক্রিট আমরা হিসাব করতেছি, টোটাল ভলিউম হবে 27 মানে 1 ইয়ার্ড কিউব। 1 ইয়ার্ড কিউবকে আমি ফিট কিউবে নিয়ে আসি, 27 চলে আসছে। এর কত পার্সেন্ট হবে বলো তো, কত পার্সেন্ট এর? 63%। হ্যাঁ 63%। তাহলে দেখো 63% নিয়েছি, 17.01 হয়েছে। তোমরা চাইলে একটু ক্যালকুলেশন করে দেখতে পারো। আমি 1 ইয়ার্ড কিউব নিয়েছি, এই 1 ইয়ার্ড কিউব, 1 ইয়ার্ড সমান স্যার এই ক্যালকুলেশনটা বুঝলাম না স্যার। 1 ইয়ার্ড সমান সমান লেখো 3 ফিট, লিখছো? লেখো, কলম নাও। 1 ইয়ার্ড মানে 1 গজ সমান সমান 3 ফিট নাকি? 1 গজ 3 ফিট না?
জি স্যার। জি স্যার। তাহলে এই 1 ইয়ার্ডের উপরে হোল কিউ দাও আর 3 ফিটের উপরে হোল কিউ দাও। যদি কিউ করি তাহলে ভলিউম চলে আসলো? ভলিউম আসছে কিনা বলো তো? দেখো ছেলেগুলো কথা বলে না। জি স্যার। ভলিউম আসে কিনা? আচ্ছা স্যার। জি স্যার আসি। আমি যদি 1 ফিট 1 ফিট 1 ফিটের একটা ইয়ে ধরি, তোমার একটা কিউব ধরি, তার এর ভলিউম কি হবে? 1 ফিট কিউ না? জি স্যার। 3 বার 1 ফিট কে গুণ করব, তাহলেই তো আমার ভলিউম চলে আসবে। আসবে কিনা? জি স্যার। স্যার এখানে ফিট কিউব বাই ইয়ার্ড কিউব এইভাবে লিখছি কেন এটা? মানে হচ্ছে কি 1 ইয়ার্ডে হচ্ছে 27 ফিট কিউব, এটা বুঝাইছে আর কি। আমরা কাজ করতেছি ইয়ার্ড কিউব নিয়ে, তো তো এটাকে আমরা ফিট কিউবে প্রকাশ করেছি, এই জন্য লিখতেছে যে 27 ফিট কিউব হচ্ছে 1 ইয়ার্ড কিউবের ভ্যালু আর কি। বুঝতেছো? জি স্যার, এক এক আয়তন। জি স্যার। হ্যাঁ, 1 ইয়ার্ড কিউব আয়তন সমান সমান হচ্ছে গিয়ে 27 ফিট কিউব, এটাই বুঝাইছে। তো আমাদের ভ্যালুগুলো যেহেতু এই ভ্যালুগুলো ইয়ার্ড কিউবতে দেওয়া আছে, ওয়াটারের পরিমাণটাও ইয়ার্ড কিউবতে দেওয়া আছে, তুমি দেখছো কিনা জানি না। দেখো এই যে ইয়ার্ড কিউব, হ্যাঁ, ওয়াটারের অথবা ওই এটা ওয়াটারের পরিমাণ, এটা সিমেন্টের পরিমাণ, সব ইয়ার্ড কিউবতে আছে, যার কারণে আমাদের ইয়ার্ড কিউবতে নেওয়া লাগছে। এটা কেজি পার মিটার কিউবে থাকতে পারে, আমাদের কাছে আছে, সমস্যা নাই, ওই টেবিলগুলো আছে। তোমাদের যেটা আছে সেটাই তোমরা দিবা, যে ফরম্যাটে আসে সেই ফরম্যাটে দিবা। আমার টোটাল ভলিউমের 63% আমরা নিয়ে নিলাম 17.01। তো 63% নেওয়ার পরে আমি বলেছিলাম এইটাকে যদি, এই ভলিউমটাকে যদি ওভেন ড্রাই রোডেড ওয়েট ইউনিট ওয়েট দিয়ে গুণ দিয়ে দেই, তাহলে এইটা সরাসরি পাউন্ড পার ইয়ার্ড কিউতে চলে আসবে। দেখো কিভাবে আসছে। 17 এই মানে হচ্ছে গিয়ে আমার একবারে ওভেন ড্রাই যদি 100 পাউন্ড ইয়ে নেই, কি বলে, 100 পাউন্ড কোর্স এগ্রিগেট নেই, তাহলে এটা 1 ফিট কিউব হবে। কি হবে বলো তো? অথবা 1 ফিট কিউব ভলিউমের যদি কোর্স এগ্রিগেট নেই, এর ওজন 100 পাউন্ড হবে। এইটা হচ্ছে গিয়ে ড্রাই রোডেড ইউনিট ওয়েট। তাহলে যদি আমার সেখানে 17 ফিট কিউব হয়, 17.01 ফিট কিউব হয়, তাহলে কত ইয়ার্ড কিউব হবে সেটা একটু দেখার বিষয়, অথবা কত পাউন্ড হবে। যদি 1 ফিট কিউবে 100 হয়, তাহলে 17 ফিট কিউবে কত হবে সেটা তো তুমি বুঝতেছোই, 1700। জাস্ট গুণ করে দিলাম ঐকিক নিয়মের মতো। 1 ফিট কিউবে সরি 1 ফিট কিউবে যদি 100 হয়, তাহলে 17.1 ফিট কিউবে কত, ঐকিক নিয়ম করো, তাহলে বের হয়ে গেল 1701 পাউন্ড, হ্যাঁ, পার ফিট কিউ, পার ইয়ার্ড কিউ, সরি। এখানে দেখো এই ফিট কিউ কাটা গেল, তাহলে পাউন্ড আর ডিভাইড বাই ইয়ার্ড কিউ রয়ে গেল, এখানে পাউন্ড ডিভাইড বাই ইয়ার্ড কিউ আছে। তো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত কোর্স এগ্রিগেটের পরিমাণ। তো কোর্স এগ্রিগেটের ভিতরে আবার দেখো ইয়ে ছিল, অ্যাবজর্পশন ক্যাপাসিটি ছিল 1%, যে এর মধ্যে 1% ওয়াটার অলরেডি আছে। কি আছে বলো তো? 1% ওয়াটার অলরেডি আছে। অ্যাবজর্পশন ক্যাপাসিটি যেহেতু 1%, আমি একটু উপরে যাই, তাহলে তুমি কোশ্চেনটা যদি দেখাই। দেখো অ্যাবজর্পশন ক্যাপাসিটি কত ছিল কোর্স এগ্রিগেটের? কত ছিল? 1%। হ্যাঁ, ফাইন এগ্রিগেটেড 1.3% ছিল, কিন্তু কোর্স এগ্রিগেটেড ছিল 1%। দ্যাট মিন্স যেহেতু এর ভিতরে 1% ময়েশ্চার আছে অলরেডি, তার মানে যদি 1% ময়েশ্চার থাকে, এর ওজন বাড়বে না কমবে? বাড়বে, ডেফিনেটলি বাড়বে। এই জন্য 1 + 0.01 দিয়েছে, এই ওজনটা বেড়েছে। যেখানে 1701 ছিল সেখানে 1718 হয়ে গেছে, মানে 1% ময়েশ্চার এর ভিতরে আছে অলরেডি। তো দেখো আমি সব কিছু পেলাম। কি পেলাম? সিমেন্ট পেলাম, ওয়াটার পেলাম, কোর্স এগ্রিগেট পেলাম, এয়ারের পরিমাণ পেলাম। এখন বাকি আছে শুধু স্যান্ডের পরিমাণ। তাহলে আমি টোটাল কত পেয়েছি সেটা একটু দেখি। এইটা হচ্ছে গিয়ে তোমার ভলিউম মেথডে করব, অ্যাবসলিউট ভলিউম মেথডে করব। সেই অ্যাবসলিউট ভলিউম মেথডে আমি যাচ্ছি। অ্যাবসলিউট ভলিউম কিভাবে বের করব সেটা দেখাচ্ছি। দেখো ভলিউম, আমার এই ওয়েটটাকে যদি আমি দেখি, দেখো তো, এটাকে যদি আমি ভলিউমে নিয়ে আসতে চাই, ভলিউম মানে হচ্ছে গিয়ে ফিট কিউবে নিয়ে আসতে চাই, তাহলে
একটা এমন একটা জিনিস নিয়ে আসতে হবে যাতে পাউন্ড গুলো কাটা যায়। কি হয় বলতো, পাউন্ড গুলো কাটা যায়। তাই পাউন্ড গুলো কাটার একটা সিস্টেম আমার কাছে আছে, যে পাউন্ড গুলো কিভাবে কাটবো। তো এক ইয়ার্ড কিউ, তো টোটাল ভলিউম এক ইয়ার্ড কিউ সেটা আমরা জানি, এটাকে বাদ রাখলাম। এখানে আমার ওজন হচ্ছে গিয়ে 1718 পাউন্ড। এই পাউন্ডটাকে কাটার একটা সিস্টেম হচ্ছে এর ইউনিটি ওয়েট দিয়ে ভাগ দিয়ে দাও। দেখো ইউনিট ওয়েট হচ্ছে গিয়ে ওয়াটারের বেলায় ইউনিট ওয়েট হচ্ছে 62.4 পাউন্ড পার ফিট কিউ। তাহলে দেখো এটা দিয়ে যদি আমি ভাগ দেই, এই পাউন্ড কাটা যায়, শুধু ফিট কিউ থাকে। তার মানে 27 যে আছে ফিট কিউ এর ভিতরে 4.49 ফিট কিউ হচ্ছে গিয়ে তোমার ইয়ে থাকবে, কি বলে, ওয়াটার থাকবে। এরপরে যদি আমি এই হিসাবটাকে দেখানোর চেষ্টা করি, দেখো এই হিসাবটা হচ্ছে গিয়ে আমার সিমেন্টের টোটাল পরিমাণ 700 পাউন্ড আসে। এরপরে এর স্পেসিফিক গ্রাভিটি এবং ওয়াটারের ইউনিট ওয়েট দিয়ে যদি ভাগ দেই, এখন দেখো স্পেসিফিক গ্রাভিটি ইনটু ওয়াটারের ইউনিট ওয়েট, তাহলে এটা কি চলে আসবে বলো তো, কি চলে আসে বলতে পারবা? সিমেন্টের ইউনিট ওয়েট। ইউনিট, হ্যাঁ সিমেন্টের ইউনিট ওয়েট চলে আসে। স্পেসিফিক গ্রাভিটি এবং ওয়াটারের ইউনিট ওয়েট গুণ করলে ডেফিনেটলি সিমেন্টের ইউনিট ওয়েট চলে আসে। এই সিমেন্টের ইউনিট ওয়েট দিয়ে যদি আমি ভাগ দেই, তাহলে টোটাল ভলিউমটা চলে আসবে। তার মানে তুমি ভি সমান সমান লেখো, ভি সমান সমান কি লেখা যায় বলো তো, ইউনিট ওয়েট এবং এফ এর সাথে সম্পর্ক, এম এর সাথে সম্পর্ক কি বলতো, ভলিউম ইউনিট ওয়েট এবং ভলিউম ইউনিট ওয়েট এবং ডেনসিটির সাথে সম্পর্ক কি? বরের এম সমান সমান কি জানো, রবি। এমবিএস রবি, হ্যাঁ এম সমান রবি। সমান রো, রবি। হ্যাঁ ভি, এটাই বলতেছিলাম। তাহলে ভলিউম সমান সমান কি বলতো, এম বাই রো, কি না? জি স্যার। এম ভাগ রো। দ্যাট মিন্স প্রত্যেকটার ওজন দেখো, ওয়াটারের ওজন ডিভাইড বাই তার রো, তার রো কত, 62। এরপরে সিমেন্টের ওজন ডিভাইড বাই তার রো, এইটা তার রো, এইটা কি না বলো তো, রোটাকে আবার কি লেখা যায়, ইউনিট ওয়েট ইনটু, স্পেসিফিক গ্র্যাভিটি। হ্যাঁ ইউনিট ওয়েট ইনটু ওয়াটার ইউনিট ওয়েট ইনটু স্পেসিফিক গ্র্যাভিটি, ওই ম্যাটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি এভাবে লেখা যায়। সিমিলারলি কোর্স এগ্রিগেটের এম, পাউন্ড কত, পাউন্ড এম ডিভাইড বাই তার ইউনিট ওয়েট, হ্যাঁ ইউনিট ওয়েট, এই ইউনিট ওয়েট দিয়ে ভাগ দিলাম। তো এরপরে দেখো আমাদের 6% ছিল হচ্ছে গিয়ে ইয়ার, তাহলে আমার টোটাল ভলিউম হচ্ছে 27, টোটাল ভলিউম 27 ফিট কিউ, এর মধ্যে 6% যদি হয় তাহলে 1.62 হবে আমার ইয়ার। তাহলে এখানে দেখো টোটাল ভলিউম কত আসলো, এইগুলো মিলিয়ে ওয়াটার, সিমেন্ট, কোর্স এগ্রিগেট এবং এয়ার মিলিয়ে টোটাল ভলিউম আসলো 19.87। তাহলে দেখো টোটাল ভলিউম ছিল 27। স্যার এই ক্যালকুলেশন গুলো সামারি করেন স্যার। হ্যাঁ সামারি করবো, আগে একবার শেষ করি। টোটাল ভলিউম ছিল 27, এর মধ্যে 19.87 হচ্ছে গিয়ে এইগুলো, এই চারটা, ওয়াটার, সিমেন্ট, কোর্স এগ্রিগেট এবং এয়ার। তাহলে কনক্রিটের মধ্যে আর বাকি কে থাকে বলো তো, ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট, হ্যাঁ। তার মানে টোটাল ভলিউম থেকে এই চারজনকে যদি বাদ দিয়ে দেই, যা থাকবে সেটাই তো ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট কিনা বলো তো, যেটা থাকবে সেটাই ফাইন এগ্রিগেট। আচ্ছা এই ফাইন এগ্রিগেট এখন ভলিউমে আছে, এটাকে যদি আমি ভলিউমটাকে যদি আমি ওয়েটে নিয়ে আসতে চাই, তাহলে এম সমান সমান রো বি করলেই তো হয় নাকি? জি স্যার। এটা ভলিউম না, এর সাথে যদি আমি রো গুণ করে দেই, তাহলে রো কি, ইউনিট ওয়েট, ওয়াটার ইউনিট ওয়েট ইনটু স্পেসিফিক গ্র্যাভিটি। হ্যাঁ ওয়াটার ইউনিট ওয়েট ইনটু স্পেসিফিক গ্র্যাভিটি দিলে এটা সরাসরি কিসে চলে আসতেছে, ভরে চলে আসতেছে নাকি? আসতেছে না, কত কত পাউন্ড লাগবে, এম এ চলে আসতেছে কিনা, এম সমান সমান রো ভি, এটা হচ্ছে তার রো, এই এতটুকু তার রো, আর এটা হচ্ছে তার ভলিউম। রো ভি দিয়ে আমি এমটাকে নিয়ে আসলাম এত পাউন্ড, তার মানে আমার যে ফাইন এগ্রিগেট লাগবে 1179 পাউন্ড লাগবে। হ্যাঁ আমি অ্যাডজাস্টমেন্টে যাব, তার আগে একটু আবার একটু যে আসি, এই যে তিনটা ভলিউমকে আমরা কিভাবে নিয়ে আসি, আমাদের তো ওয়েট ছিল। দেখো এই আমি যদি শুরু থেকে দেখি, আমার ওয়াটারের ওয়েট ছিল, কোথায় যেন ওয়াটার, এই দেখো ওয়াটার 280। একটু নিব ইউসুফ, তোমার প্রশ্ন নিব, একটু সামারি করে নেই। ওয়াটার ছিল 280 পাউন্ড,
তারপরে সিমেন্ট ছিল 700 পাউন্ড। এরপরে চলে আসলো আমার কোর্স এগ্রিগেট ইয়ে নেওয়ার পরে, অ্যাবজর্পশন ক্যাপাসিটি নেওয়ার পরে 1718 পাউন্ড নেওয়ার পরে দেখো সবগুলো কিন্তু পাউন্ডে ছিল। 280, 700, 1718 পাউন্ডে ছিল। তার মানে এটা ওজনে ছিল, এম এ ছিল। এমটাকে এখন আমরা ইয়ে বানাই ফেলবো, কি বলে, ভি ভি বানাই ফেলবো। ভলিউম বানাইতে হইলে, এমটাকে ভলিউম বানাইতে হইলে তোমরা তো জানো এম সমান সমান রো ভি। ভলিউমটা যদি রাখতে চাই তাহলে তোমাকে ভি ইকুয়াল টু লিখতে হবে এম বাই কি বলতো, রো। তাহলে প্রত্যেকটার বেলা রো দিয়ে ভাগ দিয়ে দাও, রো দিয়ে ভাগ দিয়ে দাও, রো দিয়ে ভাগ দিয়ে দাও, ভলিউম চলে আসে। আর এয়ারের তো আসলে কোনো রো নাই, আছে বলো তো, এয়ারের কোনো রো আছে? হ্যাঁ, এয়ারের রো লাগবে না, যেহেতু এয়ারের কোনো প্রপার্টিজ নাই। 6% এয়ার সরাসরি নিলাম। হ্যাঁ, এয়ারের কোনো ভলিউম আছে? ইয়ে সরি, আমার ওজন তো নাই, আছে এখানে এম আছে এয়ারের এখানে? না স্যার, পার্সেন্টেজ আছে স্যার। হ্যাঁ, পার্সেন্টেজ আছে। দ্যাট মিন্স পার্সেন্টেজ ভলিউমের পার্সেন্টেজে আসছিল। আমরা ভলিউমের পার্সেন্টেজটা সরাসরি লিখে দিলাম, এই সব কয়টাকে যোগ করলাম। এখন আমি দেখতেছি এগুলার মধ্যে শুধু আমার ফাইন এগ্রিগেট নাই। তাহলে টোটাল হওয়ার কথা ছিল 27। দেখো টোটাল হওয়ার কথা ছিল 27, কিন্তু হয়েছে 19.87। বাকিটা হচ্ছে কি আমার ফাইন এগ্রিগেট। এই ফাইন এগ্রিগেট যেহেতু এখানে ভলিউম আকারে আছে, এটাকে আমি ওয়েট আকারে নিতে চাইলে এমভি করে দিলাম, সরি রোভি করে দিলাম। রবি করে এখানে ফাইন এগ্রিগেটের এমটা নিয়ে আসছি, মানে হচ্ছে কি ওজনটা নিয়ে আসছি, অথবা ভরটাকে নিয়ে আসছি, ভরটাকে নিয়ে আসছি। তার মানে এখন আমার হাতে সব কিছু আছে। দেখো আমার হাতে সিমেন্ট আছে, আমার হাতে ওয়াটার আছে, কোর্স এগ্রিগেট আছে, এয়ার আছে। এখানে চলে আসলো ফাইন এগ্রিগেট। হ্যাঁ ইউসুফ বলো, কি বলতে চাচ্ছ? হয়ে গেছে? এটা একটু হ্যাঁ 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 হ্যাঁ। এরপরে চলে আসো অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্ট করবো কেন, একটু উপরে আসি। অ্যাডজাস্টমেন্ট এই কারণে করবো, দেখো এই যে সারফেস ময়েশ্চার, ভালো করে খেয়াল করো। অ্যাডজাস্টমেন্ট কার জন্য করবো? এই অ্যাডজাস্টমেন্ট কার জন্য করবো? লাস্টের স্টেপ কার জন্য করবো? 10% সারফেস ময়েশ্চার। সারফেস ময়েশ্চার। দেখো এই সারফেস ময়েশ্চার কোর্স এগ্রিগেটের কত ছিল? 0%। আর ফাইন এগ্রিগেটের 3%। 3%। গুড। তার মানে ভালো করে খেয়াল করে রাখো, অ্যাডজাস্টমেন্ট আমি যা করব এইটা শুধু সারফেস ময়েশ্চারের জন্য করব। দ্যাট মিন্স আমার উপরে কোনো ময়েশ্চার লেগে আছে কিনা, মানে আমার এক্সট্রা কোনো পানি আছে কিনা, সারফেসে কোনো পানি আছে কিনা, এর উপরে ডিপেন্ড করবে আমি ইয়ে করব কিনা, অ্যাডজাস্টমেন্ট করব কিনা। দেখো অ্যাডজাস্টমেন্ট ফর ময়েশ্চার ইন এগ্রিগেট। তো এখানে কিছু বাংলা কথা লেখা আছে, এগুলা না করি, আমরা সরাসরি চলে যাই ইসে কি বলে ফর্মুলাতে চলে যাই। দেখো ফাইন এগ্রিগেটের বেলা করেছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট কি করেছে? ফাইন এগ্রিগেট রিকোয়ার্ড। তাহলে দেখো ফাইন এগ্রিগেট ছিল 1179। দেখো ফাইন এগ্রিগেট ছিল কত? 1179 পাউন্ড ছিল। আমরা বের করেছি কিনা বলো তো? করেছি। তো এইখানে অ্যাডজাস্টমেন্টে আমার ফাইন এগ্রিগেটের সারফেস ময়েশ্চার ছিল কত পার্সেন্ট? দেখো তো 3% ছিল কিনা? জি স্যার। তার মানে এই 3% এর গায়ে এডিশনাল সারফেস ময়েশ্চার মানে হচ্ছে গিয়ে এক্সট্রা পানি ছিল। তো এক্সট্রা পানি থাকলে তোমার বালির ভিতরে যদি এক্সট্রা পানি থাকে তাহলে এর ওজন বাড়বে না কমবে? ওয়ানটা কোথা থেকে আসছে? ওজন বাড়বে স্যার। তো ওয়ানটা তো এইটাই। ওয়ানটা কোনটা বলো তো? এইটা অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল। অরিজিনালের সাথে ইনটু হচ্ছে কত পার্সেন্ট? অরিজিনালে 3%। অরিজিনালের সাথে অরিজিনালের কত পার্সেন্ট? 3%। 3%। এটা কোথায় পাইছি বলো তো? সারফেস ময়েশ্চার থেকে পাইছি। কোথায় পাইছি বলো তো? সারফেস ময়েশ্চার। সারফেস ময়েশ্চার। এখন তুমি আমাকে জিজ্ঞেস করো স্যার আপনি কোর্স এগ্রিগেটের বেলা করলেন না কেন? কোর্স এগ্রিগেটের সারফেস দরকার আছে কোর্স এগ্রিগেটের জন্য? কি কথা আসতেছে না, কিন্তু শুনতেছি না। না স্যার, দরকার নাই স্যার। দরকার নাই। আচ্ছা ঠিক আছে, বালির ভিতরে আমার 3% পানি বেশি আছে, এটা নিলাম। 3% পানি বেশি থাকার পরে এটা হয়ে গেল প্রায় 1214 পাউন্ডের মতো হয়ে গেল। আচ্ছা নো প্রবলেম, 1214 পাউন্ড আমরা নিলাম। তাহলে এই যে এক্সট্রা পানিটা ছিল
আমার যে পানিটা আছে এই পানি থেকে কমাইতে হবে না, এর চেয়ে বেশি পানি আমি নিতে পারবো মিক্স ডিসের জন্য? বলো তো 280 বেশি পানি নেওয়া যাবে না স্যার। চার্ট অনুযায়ী? কিন্তু আমি কিন্তু এখানে এই বালির সাথে কয় পার্সেন্ট পানি নিয়ে নিছি? 3% পানি অলরেডি নিয়ে ফেলছি কিনা? জি স্যার। এই 3% পানি আমরা অলরেডি নিয়ে ফেলছি। এখন যদি আবার 280 দাও তাহলে পানির পরিমাণ বেশি হয়ে গেল কিনা? জি স্যার, একটু বেশি হবে স্যার। তার মানে ওই পানির পরিমাণটাকে এইটার 3% নিয়েছিলাম না? জি স্যার। 1169 এর 3% নিয়েছিলাম, এই পানির পরিমাণ থেকে 1169 এর 3% বাদ দিয়ে দিলাম। কি করেছি বলতো? নিলাম ওই 3%, আবার ওই টোটাল যে পানি লাগবে 280 পাউন্ড ওটা থেকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ এইটাই করেছি, কারণ এই 3% পানি আমি কার সাথে নিয়ে নিয়েছি বলতো? স্যান্ডের সাথে নিয়ে নিয়েছি, ফাইন এগ্রিগেটের সাথে নিয়ে নিয়েছি কিনা বলতো? জি স্যার। কিন্তু আমি কোনো ক্রমেই 280 বেশি পানি ব্যবহার করতে পারবো না, কিন্তু ওইখানে তো আমি ঠিকই 3% নিয়ে নিয়েছি, বুঝছো? এখন তো এখন এটা যদি সহজে বুঝাইতে যাই, ধরো তোমরা 3 ভাই, হ্যাঁ 3 ভাই এবং 1 বোন। এখন তোমার বাপের জমি ভাগ হবে 3 দুগুণে 6 আর 1 7 ভাগ হবে, হ্যাঁ কয় ভাগ হবে বলো তো? 7 ভাগ হবে, কারণ ছেলেরা পায় 2 ভাগ, মেয়েরা পায় 1 ভাগ। এটা চিরাচরিত নিয়ম। তো ছেলেরা 3 দুগুণে 6 ভাগ পাবে আর মেয়ে পাবে হচ্ছে 1 ভাগ। তার মানে 7টা ভাগ হবে। তোমার বাবার জমি ধরো আছে 7 একর, তাহলে ছেলেরা কয় একর করে পাবে? 2 একর করে। আচ্ছা, এক ভাই অলরেডি 1 একর নিয়ে রাখছে, সে কি 2 একর আর পাবে? অবশ্যই না। কয় একর পাবে? তো তোমরা টোটাল আছে 280, একজনে 3% নিয়ে রাখছে। কয় পার্সেন্ট নিয়ে রাখছে বলো তো? এতর 3%। এতর 3% কত হয় সেটা দেখো, 1779 না? এক ভাই কিন্তু সরাসরি আমি একটু দেখি, 1179 ইন্টু হচ্ছে 3% মানে 0.03, তো 35-36 পরিমাণ আর কি, 35.37 পাউন্ড আর কি, হ্যাঁ। তো 280 আছে বাবার জমির পরিমাণ, একজনে 35 নিয়ে রাখছে, তো তাহলে কি 280 থাকলো নাকি কমে গেল বলো তো? কমে গেছে স্যার। তাহলে যদি তুমি 280 ধরে হিসাব করো, তাহলে তোমাদের প্রত্যেকের ভাগে কম পড়বে না বেশি পড়বে? কম পড়বে স্যার। ওই 35 কিন্তু সবার ভাগে কম পড়ে গেল। এখন তুমি কম নিতে রাজি না বেশি নিতে রাজি না সমান সমান নিতে রাজি বলো তো? সমান সমান স্যার। তো সমান সমান হইলে সেই যে একজনের ভাগ নিয়েছে 35 নিয়েছে তারে বাদ দিয়ে দিতে হবে না? জি স্যার। ওইটাই করেছি। দেখো আমাদের হাতে ছিল 280, কিন্তু আমরা এক জায়গায় 35 বেশি নিয়ে নিয়েছিলাম, বালির সাথে 35 বেশি নিয়েছি, ওই 35টাকে বাদ দিয়ে দিছি। দেখো 280 থেকে 35 বাদ দিলে তাহলে আমাদের থাকে 245, হ্যাঁ থাকে কিনা বলো তো? জি স্যার। 245। এই হচ্ছে পানি অ্যাডজাস্টমেন্ট। দেখো ফাইনাল তাহলে কি আসলো? একটা ব্যাচে পার ইয়ার্ড কিউবে কি আসতেছে? ওয়াটার আসতেছে 245, সিমেন্ট যেহেতু এর মধ্যে পানি থাকার সম্ভাবনা নাই, সিমেন্টের ভিতরে পানি থাকলে সিমেন্ট ভালো থাকবে বলো তো? না স্যার। তাই এটা হচ্ছে 700 পাউন্ড যেটা আসছে সেটাই। এরপরে কোর্স এগ্রিগেট ছিল 1718 পাউন্ড। এরপরে লাস্ট আমরা পাইলাম কত বলো তো? ফাইন এগ্রিগেট 1214। এই যে দেখো এখান থেকে পাইছি 1214 পাউন্ড। ওকে, সাথে নিচে দিয়ে দিতে পারো এয়ার ইকুয়াল টু, ওইটা আসলে পাউন্ডে না, এয়ার যেহেতু ওজনে আসবে না, তার মানে এই ইয়ারটা না দিলেও চলবে, হ্যাঁ ইয়ারটা তো ভলিউমে নাকি, এই জন্য ইয়ারটা এখানে আসেনি। টোটাল পার এত পাউন্ড ম্যাটেরিয়ালস লাগবে 1 ইয়ার্ড কিউবের জন্য। কয় ইয়ার্ড কিউবের জন্য বলো তো? 1 ইয়ার্ড কিউব। 1 ইয়ার্ড কিউবের জন্য। ওকে, নো প্রবলেম। তো এইভাবে ঠিক সিমিলারলি আরেকটা প্রবলেম এখানে দেওয়া আছে, দেখো একবারে সিমিলারলি আরেকটা প্রবলেম দেওয়া আছে। স্যার এখানে স্যার কতটুকু অ্যাডমিক্সার দিতে হবে স্যার? অ্যাডমিক্সারটা হচ্ছে কি ইয়ার হচ্ছে 6% ইয়ার, হ্যাঁ এই জন্য আমি তোমাকে বলেছিলাম অ্যাডমিক্সারের, যখন অ্যাডমিক্সার পড়াইছি তখন বলেছিলাম অ্যাডমিক্সার কত পার্সেন্ট দেয়া লাগবে, এইটা কিন্তু অ্যাডমিক্সারের গায়ে লেখা থাকবে। কি থাকবে বলো তো?
একটা একটা ওই যে আবারও যদি আমি বলি যে একটা ক্যালকুলেটর যদি তুমি কেনো ক্যালকুলেটর ঘুরাও পিছনের দিকে দেখো দেখো রেটিং লেখা থাকে। আমারটা হচ্ছে গিয়ে ক্যাসিও এফএক্স 991 ইএস একটা ক্যালকুলেটর, আর সামনে লেখা 2 এর পাওয়ার, আর পিছনে লেখা রেটিং, সোলার সেল আছে, ব্যাটারি আছে, ডিসি হচ্ছে 1.5 ভোল্টের, হ্যাঁ, এবং ব্যাটারির সাইজ বলে দেওয়া আছে LR44x1। এই ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তার মানে কি বলতো, এই ক্যালকুলেটরে যদি আমি একটা পেন্সিল ব্যাটারি নিয়ে এসে বসাই দিই হবে বলতো? কথা বলতেছো না তোমরা? স্যার তাহলে আমরা কিভাবে রিকমেন্ড করব? তাহলে তোমরা রিকমেন্ড করবা, এখন তোমার লাগবে হচ্ছে কোন ধরনের অ্যাডমিশন লাগবে সেটা তো তুমি বুঝতেছো। 5% ইয়ার। তার মানে আমার ইয়ার ট্রেনিং অ্যাডমিশন লাগবে, এটা তো শিওর সবাই নাকি? জি স্যার। নাকি স্ট্রেংথ গেইনিং অ্যাডমিশন লাগবে, কোনটা? স্যার ইয়ার লোক স্যার। আমার ইয়ার দেয়া লাগবে, এই জন্য ইয়ার এন্ড ট্রেনিং অ্যাডমিশন লাগবে, এইটা আমি কনফার্ম। এখন আমি বলবো যে আচ্ছা মার্কেটে ইয়ার এন্ড ট্রেনিং অ্যাডমিশন কি কি আছে, তোমাদের অ্যাডমিশন পড়াইছি, দেখো নামগুলো বলা আছে ইয়ার অ্যাডমিশন কি কি আছে। এখন এর মধ্যে ভালো কোনটা কোনটা পাওয়া যাবে এটা, আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। এর গায়ে দেখো কত পার্সেন্ট, দেখো যদি এখানে লেখা আছে 1% ইয়ারের জন্য, ধরো 1% ইয়ারের জন্য মিলাইতে হবে 10 গ্রাম। তো বললো 10 গ্রাম মিলাইলে এক, অথবা সিমেন্টের ওজনের 0.2% যদি আমি দেই, সিমেন্টের ওজনের 0.2% যদি দেই, তাহলে এইখানে 1% ইয়ার এন্ট্রেন্ড হবে। এরপর যদি 0.3% দেই, সিমেন্টের ওজনের এখানে 2% ইয়ার হবে। এভাবে করে 0.1% যদি দেই, টোটাল যদি 1% দেই সিমেন্টের ওজনের, তাহলে ধরো 6% এয়ার চলে আসবে। তাহলে এটা কোথায় লেখা থাকবে বলো তো? স্পেসিফিকেশনে লেখা থাকবে, রেটিং এ লেখা থাকবে। হ্যাঁ, তোমাকে একটা ভ্যালু দেওয়া থাকবে যে 0.2% সিমেন্টের ওজনের, এখানে সিমেন্ট লাগবে 700 পাউন্ড, না 700 পাউন্ডের 0.2% করো তো, দেখো তো কত আসে। 700 ইন্টু হচ্ছে 0.002, এই কি বললা? 0.2% বলছি ভাই। 0.2% যদি হয় তাহলে সেটা কত আসবে? তাহলে হচ্ছে গিয়ে তুমি 1.4 পাউন্ড দিতে পারবা। কয় পাউন্ড বলো তো? যদি বলে যে 0.2% সিমেন্টের ওজনের 0.2% যদি আমরা অ্যাডমিক্সচার ব্যবহার করি, তাহলে 5% ইয়ার এন্ট্রেন্ড হবে। তাহলে আমার দরকার কয় পার্সেন্ট বলো তো? 6%। তাহলে 6% এর জন্য আমার ইন্টারপোলেশন করে নিতে হবে। 6% এর জন্য বের করে নিতে হবে কত পার্সেন্ট দিতে হবে। অথবা যদি বলে 1% 3% হবে, তাহলে ডাবল করে দাও, তাহলে 2.8 পাউন্ড দিয়ে দাও, তাহলেই হয়ে যাচ্ছে। এটা আসলে ডিপেন্ড করে কোন অ্যাডমিক্সচার ব্যবহার করতেছো, কোম্পানি কত পার্সেন্ট দিতে বলতেছে, এর উপরে ডিপেন্ড করে, বুঝছো? এখন এটা তো অনেক কেমিক্যালের ব্যাপার, আমি ঠাস করে একটা বলে দিব সেটা তোমাদের মিলবে না, বুঝছো কি বললাম? এটার জন্য অ্যাডমিক্সচারের একটা বোতল দেখাই তোমাদেরকে, তোমরা তো বুঝতেছো না, অ্যাডমিক্সচারের একটা বোতল দেখাই, এছাড়া উপায় দেখতেছি না কোনো। জি স্যার দেখান স্যার। হ্যাঁ, বোতলটা দেখাইতেই হবে, অ্যাডমিক্সচার না, কনলুপ দেখাই, কনলুপ, LUP, কনলুপ না LWP, হ্যাঁ কনলুপ, ঠিক আছে, কনলুপ অ্যাডমিক্সচার, হ্যাঁ চলে আসছে কনলুপ অ্যাডমিক্সচার। এটা ইমেজ দেখবো, আরে কনলুপ অ্যাডমিক্সচার না, কনক্রিট অ্যাডমিক্সচার, বোতল কই? একটা তো পেয়েছি, কিন্তু দেখতে অনেক ছোট, কিছু বোঝা যাচ্ছে না। এইটাও তো অনেক ছোট।
সেকেন্ড একটু লাইনে থাকো, আমি বের করে কনক্রিট মিক্সচার অ্যাড এর ভিতরে ঢুকি। মিক্সচার ফ্যাক্টরি, গুড কনক্রিট মিক্সচার। কনক্রিট মিক্সচার নামটা মনে পড়তেছে না, কি যেন অ্যাডমিক্সার ব্যবহার করলাম। কেমিক্যাল অ্যাডমিক্সার, কনক্রিট অ্যাডমিক্সার, নো প্রবলেম। এটাই দেখি, নট সেফ। সিকা গ্রাউট, water reducing admixture, হ্যাঁ। নামটা নিয়ে নিই এখান থেকে। না, দেখতেছি না, অ্যাভেলেবেল না। তোমরা অনলাইনে খুঁজলে অবশ্য পাবা, আচ্ছা, অনলাইনে খুঁজলে পেয়ে যাবা, নো প্রবলেম। কিন্তু এই মুহূর্তে কেন যে পাচ্ছি না সেটা তো বলতে পারতেছি না। তবে আমি কি কিনেছিলাম অনলাইনে দেখার পরেই, হ্যাঁ, অনলাইনে দেখলাম যে আসলে আমার কোনটা লাগবে, তারপরে ওইটা আমি নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ছবি উঠাই নেই আমি অবশ্য। এই মুহূর্তে পাচ্ছি না। কন লুপ দেখি, কন লুপ, কন কম লুপ না, কন লুপ ভিডিওস না, অল ইমেজেস। হ্যাঁ ক্লাস চলতেছে তো, ক্লাস আছে, কাজ আছে। When you will be free? After 3:30. Free? 3:30 classes. 3:30. Online. What time is it? What time is it? It's 12:30. 12:30.
48, yeah. Yeah, okay. I'll meet you later. तो पछि अभ्यास गर्दैन हुँदैछ আচ্ছা শেয়ারে যাই। দেখো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? দেখছি স্যার। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? জি স্যার। এরকম বোতলে পাওয়া যায়। এইটা একটা অ্যাডমিক্সার। এখানে দেখো কিছু লেখা আছে, হ্যাঁ, এই যে রেটিংটা লেখা আছে এখানে এরকম লেখা থাকে। এখানে তুমি এই রেটিংটা যদি পড়ো তাহলে হয়তো এখানে তুমি কত পার্সেন্ট ব্যবহার করতে পারবা, কত পার্সেন্ট ব্যবহার করলে তোমার ওই তুমি এটা ইন্টারপোলেশন করে বের করা যায়। সিমিলারলি প্রত্যেকটা ইসের গায়ে, বোতলের গায়ে এক একটা রেটিং লেখা লাগানো আছে। দেখো এই একটা রেটিং, এই রেটিং লাগানো আছে, নাম এবং এর কোথায় ব্যবহার করতে পারবা এটা লেখা আছে। এইভাবে করে তুমি চাইলে এখান থেকে পড়লে খুব সহজে এখান থেকে বের করা যায়, এবং এটা তুমি অনলাইনে সার্চ করেও বের করতে পারবে। অনলাইনে সার্চ করলে আমি যে বোতলটা কিনেছিলাম সেটা এরকম ছিল, 1 লিটারের বোতল। 1 লিটারের বোতল ওরা ইসে কি বলে আমাদের ডুয়েটে পাঠিয়ে দিয়েছিল। তো ওই বোতলের গায়ে লেখা ছিল যে সর্বোচ্চ আপনি 1.5% ব্যবহার করতে পারবেন। আমি কিনেছিলাম ইসের জন্য, ওয়ার্কেবিলিটির জন্য। সম্ভবত কনলুক ছিল নামটা, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ 1.5% কি এটা প্রতি ব্যাগ সিমেন্টে নাকি? না না, সিমেন্টের ওজনের সাথে প্রতি কেজি সিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, 0.5 থেকে 1.5% পর্যন্ত। 100 কেজি। হ্যাঁ, তো প্রতি এটা না পার্সেন্ট আর কি, সিমেন্টের সাথে পার্সেন্টের। 100 কেজিতে তুমি চাইলে 1.5 মানে হচ্ছে কি দেড় লিটারের মতো অথবা 1.5 কেজির মতো ওজন করে যদি ব্যবহার করতে পারো, 100 কেজির সাথে 1.5 কেজি তুমি ব্যবহার করতে পারবা, এরকম আর কি। সর্বোচ্চ এটা বলছে 1/2 কেজি থেকে 1.5 কেজির মধ্যে, মানে 0.5% থেকে 1.5% পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখন তোমাকে এই ইয়েটা নির্ধারণ করতে হলে তোমাকে ট্রায়াল মিক্সে যেতে হবে। ট্রায়াল মিক্সে যে তুমি 0.5% দিয়ে ট্রায়াল মিক্স করলা, যদি দেখো যে না তোমার ওই নির্দিষ্ট পরিমাণ স্ল্যাম্প আসেনি, তাহলে বাড়াইতে হবে, 1% করো, 1% দিয়ে দেখো নির্দিষ্ট পরিমাণ স্ল্যাম্প আসে কিনা। এখন যদি দেখো তোমার স্ল্যাম্প বেশি আসছে, যে তোমার স্ল্যাম্প প্রায় 150 চলে আসে, 150 মিলিমিটার, হ্যাঁ, তাহলে তুমি করবা, তাহলে তুমি একটু কমাই দাও, 0.75% নাও। এভাবে করে ট্রায়াল মিক্সে যেতে হয়, যে কারণে ট্রায়াল মিক্স করতে হয় আর কি। হ্যাঁ, তো আমরা এখন ট্রায়াল মিক্সে আসিনি, ট্রায়াল মিক্সে আসলে হয়তো তোমাদের বলতে পারতাম। আমার স্ক্রিনটা ছিল এটা। হ্যাঁ, তো এইভাবে করে আমি চাইলে অ্যাডমিশনটাকে নির্ধারণ করতে পারি। তো এর পরবর্তী স্টেপটা এই যে 9 নাম্বার স্টেপের পরেই, 9 নাম্বার স্টেপের, এটা তো সবগুলো 9 নাম্বার স্টেপের মধ্যে চলে আসছে। এর পরবর্তী স্টেপটা হচ্ছে ট্রায়াল মিক্স। দেখো উপরে আমি 10 নাম্বারে স্টেপে দেখাইছিলাম, শুরুতেই বলেছিলাম, এই যে দেখো 10 নাম্বার স্টেপ হচ্ছে ট্রায়াল মিক্স। ট্রায়াল মিক্স করে তোমার এটা নির্ধারণ করতে হবে কত পার্সেন্ট অথবা কত এমএল, কোন ধরনের অ্যাডমিক্সার তুমি ব্যবহার করতে চাচ্ছ। তোমার স্ল্যাম্প, নির্ধারিত স্ল্যাম্প 1 থেকে 2 ইঞ্চির মধ্যে স্ল্যাম্প নিয়ে আসার জন্য, এবং ওই অনুযায়ী স্ট্রেংথ আনার জন্য কোনটা ব্যবহার করতেছো। এইখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা দেখে নিবা নিজেদের তোমাদের ওয়ার্কআউট এক্সাম্পল। আরো বেশ কয়েকটা এক্সাম্পল আছে, যেহেতু একই ধরনের এক্সাম্পল আমি দেখাচ্ছি না, তবে যদি একটু পার্থক্য থাকে, হ্যাঁ, যদি এই ধরনের না হয়ে, যেমন শুড বি, হ্যাঁ, এখানে বলছে স্ট্রেংথ শুড বি এত হবে, মানে টার্গেট স্ট্রেংথ এত হবে। এখানে স্পেসিফাইড স্ট্রেংথ অথবা কতগুলো
টেস্ট করবে, কতগুলো টেস্টের কতগুলো এই স্টুডেন্টের হইতে হবে, এরকম কোনো ইনফরমেশন কিন্তু এখানে নাই। যদি এরকম কোনো ইনফরমেশন এখানে না থাকে, সেক্ষেত্রে তোমাকে বিবেচনা করতে হবে যে নো, তাহলে অন্য অন্য জায়গায় যেতে হবে আমাকে। হ্যাঁ, যেটা কিনা এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে টার্গেট স্ট্রেংথ কিভাবে ক্যালকুলেশন করে। এখানে কিন্তু ওরা বলছে কম্প্রেসিভ স্ট্রেংথ শুড বি, মানে এত হবে। এবং অন্য কোনো ডাটা দেওয়া নাই, যে ডাটা দেওয়া থাকলে আমি ওইদিকে যেতে পারতাম। তো এরকম একটা ডাটা সহকারে আমি একটা এক্সাম্পল, তোমাদের নেভেলের বই আছে, কাছে আছে নেভেলের বই আছে? জি স্যার আছে স্যার। নেভেলের বই, হ্যাঁ আমার ক্লাস শেষ 19 চ্যাপ্টারে দেখো, 19 চ্যাপ্টারটা বের করো নেভেলের বইয়ের। পেজ নাম্বার হচ্ছে গিয়ে পেজ নাম্বার 385 নাম্বার পেজ। এটা একটু বের করো, এখানে একটা স্পেশাল এক্সাম্পল দেওয়া আছে। আর যাদের নাই তাদেরকে আমি একটু ছবি উঠাই দেখানোর চেষ্টা করতেছি। দেখো স্পেশাল এক্সাম্পলটা তোমরা পেয়েছো কিনা? প্রত্যেকের এক্সাম্পল 1টা স্যার। হ্যাঁ, এক্সাম্পল 1, হ্যাঁ আছে। প্রত্যেকের কাছে বইটা আছে? নাই স্যার। প্রত্যেকের কাছে যদি বই না থাকে তাহলে আমি একটু একটা দিচ্ছি তোমাদেরকে, কি বলে, পিকচার শেয়ার করতেছি। এই পিকচারটা তোমরা একটু করো, ওপেন করলেই আমি ওপেন করে দেখাই দিচ্ছি, নো প্রবলেম। পিকচারটা একটু ট্রান্সফার করে নিই একটু, হ্যাঁ। ইমেজ ক্যামেরা এই মাত্র উঠালাম, সেন্ড করে দিলাম। এটা স্যার কোনটা স্যার? কিসের কথা জানো? না না, আমি ক্লাসে আছি স্যার, ক্লাসে। হ্যাঁ আচ্ছা, এটা চলে আসছে। স্যার আপনার বইটার এডিশন কত? এডিশন তো দেখি না, এডিশন হচ্ছে গিয়ে এটার এডিশন আছে নাকি? ফার্স্ট এডিশন, থার্ড এডিশন। তোমারটা এডিশন কত? থার্ড এডিশন না? ভিতরে সেকেন্ড পেজে দেখো, কন্টাক্টের আগে কি বলে, কন্টেন্টের আগে আছে। আমার কাছে পিডিএফ আছে, ওইটা সেকেন্ড এডিশন। তাই নাকি? পিডিএফ পেয়ে ফেলছো? তাহলে 19 চ্যাপ্টারে যাও। 19 চ্যাপ্টার হচ্ছে গিয়ে, চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে কনক্রিট মিক্স, শুধু মিক্স ডিজাইন। 19 চ্যাপ্টারের নাম হচ্ছে মিক্স ডিজাইন। 19 চ্যাপ্টারে যাও, 19 চ্যাপ্টারে গেলে পেয়ে যাবা। জি স্যার, 19 চ্যাপ্টারে মিক্সড ডিজাইনই আছে। হ্যাঁ, মিক্স ডিজাইনে তাহলে প্রথম এক্সাম্পলটা একটু দেখে নাও, তাহলে তো হয়। প্রথম এক্সাম্পলটা জাস্ট প্রশ্নটাই, এই আমেরিকান মেথডের প্রথম এক্সাম্পল 1, এক্সাম্পল 1টা দেখলেই হবে, নো প্রবলেম। আর যাদের কাছে বই নাই তাদের জন্য আমি এটা ওপেন করতেছি, একটু সময় লাগবে, 1-2 মিনিট। ওকে, 1-2 মিনিট সময় দাও। হ্যাঁ, চলে আসার কথা, একটু রিফ্রেশ করে নেই। এই ওপেন করলাম। এটা ওপেন থাকুক, শেয়ারটাকে অফ করে দিয়ে আবার নতুন করে শেয়ার দিলাম। যদিও একটু অন্ধকার দেখা যাচ্ছে, একটু ম্যানেজ করে নাও প্লিজ। হ্যাঁ, আমার মনে হয় লেখাগুলো স্পষ্ট বোঝা যায় কিনা বলো তো? আমি মাত্রই থেকে উঠাইছি, দেখো এখানে ইন্টারনাল কলাম অফ এ বিল্ডিং, একটা কলামের জন্য দেখো লেখা আছে স্পেসিফাইড স্ট্রেংথ হচ্ছে 20 MPa। হ্যাঁ,
স্পেসিফাইড স্ট্রেংথ হচ্ছে 20 MPa অথবা 2900 psi at 28 days and it is required that no more than one test results in 20 মানে 20টা টেস্টের মধ্যে কোনো একটা টেস্ট আর কি, যে কোনো একটা টেস্টও এই রেজাল্টের নিচে যাবে না। স্পেসিফাইড স্ট্রেংথ উইল ফল বিলো দ্য স্পেসিফাইড স্ট্রেংথ। বুঝতেছো? মানে হচ্ছে গিয়ে আমি যদি ট্রায়াল মিক্স করে 20টা টেস্ট করি এবং 20টা টেস্টের রেজাল্ট, কোন টেস্টের রেজাল্ট তোমার এই 20 MPa এর নিচে যেতে পারবে না। এবং এক একটা টেস্ট হবে মিনিমাম দুইটা সিলিন্ডার দিয়ে। তো আমি বলেছিলাম প্রত্যেকবার 3টা করে ব্যাচ নিব, মনে আছে কিনা জানি না। প্রত্যেকবার 3টা করে ব্যাচ নিব, এক একটা ব্যাচে আবার 3টা করে সিলিন্ডার। ওরা চাইতেছে এক একটা ব্যাচে 2টা করে সিলিন্ডার, এখানে 2 দেওয়া মানে হচ্ছে কি 2টা করে সিলিন্ডার। তো 2টা করে সিলিন্ডার নিবে এক একটা টেস্টের জন্য। এইভাবে 20টা টেস্ট করবে, মানে 40টা সিলিন্ডারের উপরে টেস্ট করবে। এবং কোন টেস্টের রেজাল্ট, হ্যাঁ, 2টা টেস্টকে এভারেজ করে একটা টেস্টের রেজাল্ট বলতেছে 2টা সিলিন্ডারের রেজাল্ট। মানে 2টা সিলিন্ডার টেস্ট করলা, একটাতে ধরো 25 আসলো আর একটাতে ধরো 24 আসলো, তাহলে 2টার এভারেজ করলে কত আসে বলো তো? অথবা একটা 26 আসলো আর একটা 24 আসলো, 2টার এভারেজ করলে 25 আসে। ওরা বলতেছে যে এরকম এই যে এভারেজ রেজাল্ট, 20টা এভারেজ রেজাল্টের মধ্যে কোনো রেজাল্ট 20-এর নিচে আসবে না, এই স্পেসিফাইড স্ট্রেংথের নিচে আসবে না। তখন একটু ঝামেলা হয়ে যায় যে আসলে তাহলে এখন কি করব, এই এতগুলো টেস্ট করতে হবে, 20টা টেস্ট হবে, হ্যাঁ, এক একটা টেস্টে 2টা করে সিলিন্ডার ব্যবহার করবে, 2টা সিলিন্ডারের টেস্টের রেজাল্ট কি হবে, কি বলে, এভারেজ হবে। এরকম করে 20টা টেস্ট হবে, 20টা এভারেজ ডাটার কোনো ডাটাই 20-এর নিচে আসবে না, অথবা যে স্ট্রেংথ দেওয়া আছে স্পেসিফাইড স্ট্রেংথের নিচে আসবে না। এরকম যদি হয় তাহলে আমাদেরকে টার্গেট স্ট্রেংথ বের করতে হবে। টার্গেট স্ট্রেংথ বের করার একটা ফর্মুলা এখানে নিচে দেখো দেওয়া আছে। এই ফর্মুলাটা আসলে ওরা কোথায় পেলো? FM = এই যে টার্গেট স্ট্রেংথের ফর্মুলা। আমরা এতক্ষণ যে স্ট্রেংথ নিয়ে কথা বলতেছিলাম এটা 26, মানে যে আমরা যে 5000-এর জন্য ডিজাইন করলাম এটা হচ্ছে গিয়ে এই স্ট্রেংথ, টার্গেট স্ট্রেংথ। আর এখন কথা বলতেছি স্পেসিফাইড স্ট্রেংথ। দেখো the specified strength is 20 MPa আর below the specified strength। দেখো সব জায়গায় স্পেসিফাইড স্ট্রেংথের কথা বলতেছে, কোথাও বলতেছে না এই স্ট্রেংথ হইতে হবে। ও বলতেছে এই স্ট্রেংথের নিচে হওয়া চলবে না। তার মানে আমাদের একটু সেফ থাকতে হবে। তো এরকম যদি হয় স্পেসিফাইড স্ট্রেংথ কোথাও উল্লেখ থাকে, টার্গেট স্ট্রেংথ অথবা শুড বি এরকম কথা না উল্লেখ থেকে, তাহলে আমাদের এই ফর্মুলাতে যেতে হবে। এখন এই ফর্মুলাটা আমরা কোথায় পাবো? এটি একটু ক্রিটিক্যাল যে হ্যাঁ এই ফর্মুলাটা কোথায় পাবো। আসলে মজার ব্যাপার হচ্ছে কি এই ফর্মুলাটা একটা প্রবাবিলিটি ফর্মুলা। এখন প্রবাবিলিটি তোমাদের হয়তো এই সেমিস্টারে দেখানো হয়নি, সামনে কোনো সেমিস্টারে দেখানো হবে, নো প্রবলেম, সামনে যে কোনো সেমিস্টারে দেখাক। প্রবাবিলিটি আমাদের জন্য আমরা যতটুকু লাগবে এইটা আমাদের কাছে আছে অলরেডি। দেখো টার্গেট স্ট্রেংথের জন্য টার্গেট স্ট্রেংথ ক্যালকুলেশন কিভাবে করব। এইটা হচ্ছে টার্গেট স্ট্রেংথ A'(CR), এটা হচ্ছে টার্গেট স্ট্রেংথ। A'(C) মানে হচ্ছে কি স্পেসিফাইড স্ট্রেংথ, যে স্ট্রেংথটা আমাদের দেওয়া আছে। K এবং S হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর K হচ্ছে মডিফিকেশন, হ্যাঁ, প্রবাবিলিটি ফ্যাক্টর। প্রবাবিলিটি ফ্যাক্টর হচ্ছে গিয়ে K। তো এখানে যদি আমি টার্গেট স্ট্রেংথটাকে বের করতে যাই, যেটা আমরা একটু আগে করলাম যে আমরা 5000-এর জন্য শুড বি লেখা আছে, যদি শুড বি লেখা থাকে তাহলে বুঝবো টার্গেট স্ট্রেংথ হবে। অথবা যদি টার্গেট স্ট্রেংথ সরাসরি বলা থাকে তাহলে বুঝতে হবে যে ওকে টার্গেট স্ট্রেংথ সরাসরি বলা আছে, আমার টার্গেট স্ট্রেংথ এক্সট্রা করে ক্যালকুলেশন করার দরকার নেই। কিন্তু যদি স্পেসিফাইড স্ট্রেংথ বলা থাকে, আবার নাম্বার অফ টেস্টের কথা বলা থাকে, আবার যদি এই কথা বলা থাকে যে নাম্বার অফ টেস্টের, যেমন এখানে বলা আছে 20টা টেস্টের একটা টেস্টের রেজাল্টও এই স্পেসিফাইড স্ট্রেংথের নিচে যেতে পারবে না, সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস বিবেচনা করতে হবে। সেটা হচ্ছে নিচে এখানে দেওয়া আছে, চলে আসো। এখানে যেহেতু আমার A'(C) এর ভ্যালুটা অলরেডি আছে স্পেসিফাইড স্ট্রেংথ, এখানে দেখো এখানে লেখা আছে স্পেসিফাইড কম্প্রেসিভ স্ট্রেংথ। এখন আমার দরকার K এবং S এর ভ্যালু। দেখো K এবং S এর ভ্যালুর জন্য, K এর ভ্যালুর জন্য এখানে একটা চার্ট দেওয়া আছে, এইটাকে আবার মডিফাই করে 2টা চার্ট দেওয়া আছে। দেখো যদি আমার টেস্টের পরিমাণ কি বলছে, 20টা টেস্ট হবে,
একটা টেস্টের রেজাল্টও তোমার ইসে যেতে পারবে না, তাহলে 1 in 20, তার মানে আমার যে ভ্যালুটা হচ্ছে সেটা হবে 1 in 20। যেহেতু আবার যদি 6টা টেস্টের কথা বলতো, অথবা 40টা টেস্ট, 100টা টেস্ট, অথবা 700টা টেস্টের কথা বলতো, তাহলে আমি এই ভ্যালুগুলো নিতাম। আমার যেহেতু 20টা টেস্টের কথা বলেছে, তার মানে আমার এক্স এর পরিমাণ হচ্ছে 1 in 20, হ্যাঁ 1 in 20। তার মানে আমার কে এর ভ্যালু এই বরাবর কত নিতে পারবো বলতো? 1.64। ওকে, আবার বলতেছে যদি টেস্টের পরিমাণ এরকম হয় 15 হয়, 20 হয়, 25 হয়, অথবা 30 হয়, তাহলে এই কে এর সাথে আরেকটা ফ্যাক্টর গুণ করতে হবে। আমাদের টেস্টের পরিমাণ ছিল 20, তাহলে আমরা কে এর সাথে কত গুণ করব বলতো? 1.08। কে এর সাথে এক্সট্রা করে একটা ফ্যাক্টর গুণ করতে হবে 1.08। আচ্ছা, সমস্যা নাই। আর এই পাশে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস এর মান দেওয়া আছে। এইটা হচ্ছে গিয়ে ডিগ্রি অফ কন্ট্রোল, তুমি কতখানি কন্ট্রোল করতে পারতেছো সাইডে, অথবা তুমি যেখানে কনক্রিট তৈরি করবা লেবারদেরকে তুমি কতখানি কন্ট্রোল করতে পারতেছো পানি দেওয়ার ক্ষেত্রে। তারপরে যদি আমি বলি সিমেন্টের পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে, খোয়ার পরিমাণ, তুমি বলতেছো যে বেলচাটায় খোয়া এইভাবে দিবেন, যে ফেরাটা আছে অথবা যে ওই যে ইয়েটা কি বলে কড়াইটাতে খোয়া উঠায়, তুমি বলতেছো একবার সমান করে দিবেন। তারা করতেছে কি যাচ্ছে তাই ভাবে দিচ্ছে, কখনো সমান দিচ্ছে, কখনো একটু উঁচু করে দিচ্ছে, আবার কখনো একটু নিচু করে দিচ্ছে, আবার পানির পরিমাণ যেমন মন চায় তেমন দিয়ে দিচ্ছে। এখন যদি তোমার মনে হয় যে তুমি কন্ট্রোল করতে পারবা না, একবারে পোর কন্ট্রোল অথবা আনকন্ট্রোলড হয়, তাহলে তোমার এস এর ভ্যালু দিতে হবে 8.5। তারপর পোর যদি হয় 7। এটা তুমি লেবারকে কিভাবে কন্ট্রোল করতেছো এর উপরে ডিপেন্ড করবে। যদি ফেয়ার হয় তাহলে 6.5, গুড হয় তাহলে 5.7, ভেরি গুড হইলে 4.2, যদি হাই হয়, এক্সিলেন্ট হয়, অথবা ল্যাবরেটরিতে খুব প্রিসিশন মানে অনেক অনেক পিন পয়েন্ট কারেকশন করে তুমি ভ্যালুগুলো নিচ্ছ, অনেক ভালো ব্যালেন্সে ওয়েট করে পানি নিচ্ছ, ওয়েট করে সিমেন্ট নিচ্ছ, এরপরে ওয়েট করে খোয়া নিচ্ছ, বালি নিচ্ছ, আবার তুমি নিজে নিজে করতেছো, এরকম যদি ল্যাবরেটরিতে হয় তাহলে 1.3 পর্যন্ত তুমি ব্যবহার করতে পারবা। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা ফোন নিতে হবে একটু একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু ক্লাসে ছিলাম স্যার। আপনি কি স্যার খসু স্যারের চেম্বারে আছেন? আচ্ছা আচ্ছা স্যার, আমার এই 5-7 মিনিট লাগবে, আমি চলে আসবো ইনশাআল্লাহ। নামাজ কি ওইখানে পড়বেন না মসজিদে আসবেন স্যার? আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে ফোন দিচ্ছি স্যার। তো দেখো যদি তুমি ভেরি গুড হয় তোমার কন্ট্রোলিং সিস্টেম তাহলে 4.2 নাও, অথবা হাই হয় তাহলে 3.5 নাও, যে কোনোটা তুমি নিতে পারবে, নো প্রবলেম। তো এখান থেকে নিয়ে এস এর ভ্যালু নিয়ে তুমি চাইলে এখানে বসাই দিতে পারো, নো প্রবলেম, বসাই দিতে পারো, এবং কে এর ভ্যালু বসাই দিতে পারো। তো দেখো আমার যে ইয়েটা ছিল কি বলে ফাইলটা ছিল, এখানে স্পেসিফাইড স্ট্রেংথ ছিল। দেখো এখানে স্পেসিফাইড স্ট্রেংথ যদি আমি এখানে দেখাই তোমাদেরকে, স্পেসিফাইড স্ট্রেংথ কত দেওয়া আছে বলতো? দা স্পেসিফাইড স্ট্রেংথ ইজ 20 না বলতো? জি স্যার 20, তাহলে স্পেসিফাইড স্ট্রেংথ হচ্ছে 20। এরপরে দেখো 1.64 কোথা থেকে আসছে বুঝতেছো? জি স্যার 1.64 এর সাথে কত গুণ দিয়েছে বলো তো? 1.08 1.08, মানে 1.64 কে 1.08 দিয়ে মডিফাই করতেছে, এবং 3.5 কত থেকে নিয়েছে বুঝতেছো এস এর ভ্যালু? জি স্যার 3.5 কোথা থেকে নিয়েছে? ভেরি গুড থেকে নিয়েছে না? জি স্যার। ভেরি গুড থেকে নিয়েছে। আমি যদি আরেকটু শেয়ার দেই, কোথায় গেল ফাইলটা? এই যে, হ্যাঁ ফাইলটা দেখো 3.5 কোথা থেকে নিয়েছে? হাই, মানে তোমার কন্ট্রোলিং সিস্টেমটা কি বলো তো? হাই। তুমি অনেক ভালো কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ শরীফ স্যার বলেন। আচ্ছা, পরশু স্যার কি রিসার্চ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার সাথে আমার কথা হয়েছে, সমস্যা নাই, আপনি টেনশন নিয়েন না। 10 সেকেন্ড আগেই ওনার চেম্বারে বসে থাকা ওনার পিএইচডি স্টুডেন্টের সাথে কথা হয়েছে, নো প্রবলেম। হ্যাঁ 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 হ্যাঁ।
তো এই হচ্ছে ঘটনা। দেখো এখন তুমি এই এস এর ভ্যালুটা তুমি নির্ধারণ করবা, কে এর ভ্যালু এবং মডিফিকেশন, কে এর মডিফিকেশন ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি কে না, মডিফিকেশন ফ্যাক্টর ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা মডিফিকেশন ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা এখান থেকে নিয়ে এটাকে মডিফিকেশন করতে পারবা। এখন দরকার হচ্ছে গিয়ে তুমি কোন ধরনের কাজ করতেছো, কোথায় লেবাররা তোমার কথা শুনতেছে কিনা, সিমেন্ট সরি কনক্রিট কাস্টিং কিভাবে করতেছো, এটার উপরে ডিপেন্ড করবে তোমার এই এস এর ভ্যালু কত হবে। আবার টেস্টের উপরে ডিপেন্ড করবে এস এর ভ্যালুর সাথে 1.08 আসবে নাকি 1.03 আসবে নাকি 1 আসবে নাকি 1.16 আসবে, এটা ডিপেন্ড করবে এটা কতগুলো টেস্ট করতে পারবা। আমার যেহেতু 20টা টেস্ট আসছে, 1.08 আসছে এবং কে এর ভ্যালু আসছে 1.64। এভাবে বসাই দিয়ে আমি হাই ধরেছি যে হ্যাঁ আমি ভালোই কন্ট্রোল করতে পারবো, ভালোর চেয়েও ভালো আর কি, অনেক ভালোর চেয়েও ভালো কন্ট্রোল করতে পারবো, এই জন্য 3.5 ধরেছে। এই জন্য আসে 1.65 ইন্টু 3.5, আবার এটাকে মডিফাই করার জন্য 1.08। এখন আসো, যদি ধরো আমার এরকম কোনো টেস্টের কথা উল্লেখই নাই, কোনো টেস্টের কথা উল্লেখ নাই, খালি বলে দেওয়া আছে স্পেসিফাইড স্ট্রেংথ হবে এত। এখন আমি টার্গেট স্ট্রেংথ কোথায় পাবো? ভেজালে পড়েছি কিনা বলো তো, ভেজাল মনে হচ্ছে কিনা বলো না। স্যার ভেজালটা পরে ক্লাসে দেখালে হতো না? এই যে শেষ, আর নাই, দেখো ভিতরে আর নাই, একবারে ইজি ব্যাপার। যদি কোনো কিছু দেওয়া না থাকে, খালি বলে দেওয়া থাকে স্পেসিফাইড স্ট্রেংথ এত, তোমার মতো তুমি টার্গেট স্ট্রেংথ ক্যালকুলেশন করে নাও। এটা হচ্ছে এমপিএ তে, আর ডান সাইডের টেবিল হচ্ছে গিয়ে পিএসআই তে। যদি বি 21 এর কম হয় তাহলে 7 এমপিএ যোগ করে নিতে হবে, 21 থেকে 35 হয় তাহলে 8.5 এমপিএ যোগ করে নিতে হবে, এবং 35 থেকে তার বেশি হয় 10 এমপিএ যোগ করতে হবে। সিমিলারলি যদি 3000 এর কম হয় 1000 পিএসআই যোগ করে নিতে হবে, 3000 থেকে 5000 হলে 1200, 5000 এর বেশি হইলে 1400, অথবা এই ফর্মুলা তুমি এরকম যদি এর সাথে 1400 যোগ করে দাও, 1200 যেখানে যোগ করেছো 5000 এর উপরে যদি 1400 যোগ করে দাও তাহলেও হচ্ছে। আর যদি এই ফর্মুলা তুমি ব্যবহার করতে পারো 1.1 এ প্রাইম সি প্লাস হচ্ছে গিয়ে 700, তাহলেও হবে, নো প্রবলেম। যে আমার কাছে কোনো ডাটা নাই, দেখো রিকোয়ার্ড অ্যাভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ when data are not available to estimate a standard deviation। যদি কোনো ডাটা তোমার কাছে না থাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করার জন্য, কে ক্যালকুলেশন করার জন্য, মডিফিকেশন ফ্যাক্টর ক্যালকুলেশন করার জন্য, তাহলে তুমি সরাসরি যদি পিএসআই তে থাকে এই ফর্মুলা ব্যবহার করো, আর যদি এমপিএ তে থাকে এই ফর্মুলা ব্যবহার করো। এখন যদি কারো কাছে ওই ডাটাও দেওয়া আছে, সে সরাসরি এটা ব্যবহার করে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ এইটা ওই সময়ের জন্য যখন ডাটা থাকবে না, আর এই উপরেরটা হচ্ছে ডাটা যখন থাকবে তখন এই সিস্টেম ব্যবহার করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমার মনে হয় আমি তোমাদেরকে আরো বেশ কয়েকটা ফাইল দিয়ে দিব যেখানে এগুলো ক্যালকুলেশন করা আছে, এক্সাম্পল গুলো সলিউশন করা আছে, এবং এই বইটার মধ্যে 2টা প্রবলেম করানো আছে। হ্যাঁ, এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2, এটা আমেরিকান স্ট্যান্ডার্ডে করা আছে। এবং এক্সারসাইজে যে এর যে এক্সারসাইজ আছে, এর এক্সারসাইজে যে আরো একটা ম্যাথমেটিক্স আছে, আরো একটা মিক্স ডিজাইন আছে, আমি ওটা হ্যাঁ 19.23 লিখে নাও, এক্সারসাইজ নাম্বার হচ্ছে 19.23, থার্ড এডিশনের 402 নাম্বার পেজ। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তো তোমরা চাইলে এই কটা প্রবলেম সলিউশন করলে আমার মনে হয় না এর চেয়ে বেশি কিছু লাগবে আর কি। হ্যাঁ, স্যার আজকের ক্লাসের ভিডিওটা কি দিয়ে দিবেন? নেটওয়ার্ক সমস্যার জন্য ক্লাস করা যায় না। ভিডিও তো অনেক বড়, কিভাবে দিব বলো তো? এই পর্যন্ত প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, কিভাবে দিব? 2 ঘন্টা ক্লাস মাধ্যমে কনভার্ট করে করবে। স্যার আপনি গুগল ড্রাইভে দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুগল ড্রাইভে এত জায়গা হবে? জি স্যার, আপনি 2-3 জিবিও দিতে পারেন, কোনো সমস্যা জি স্যার, গুগল ড্রাইভে অনেক আপলোড। আচ্ছা, তাহলে আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব, শুধু শেয়ার কে দিব, ও ডাউনলোড করে সবাইকে তোমাকে পেন ড্রাইভে দিয়ে দিবে। জি স্যার, আজকেই দিলে ভালো হয়, কারণ আমাদের প্রেশার আছে তো। আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নাই। তোমাদের পরীক্ষার কি অবস্থা হয়েছে বলো তো একটু? স্যার আমার একটু কথা ছিল স্যার পরীক্ষা সম্বন্ধে। আচ্ছা, খুবই খারাপ। রেকর্ডটা অফ করে দেই নাকি রেকর্ড অন রেকর্ডই বলবা, কোনটা? অফ করে দেন স্যার, রেকর্ড অফ করুন স্যার। আচ্ছা, রেকর্ড অফ করতেছে, কোথায় যাব আল্লাহই জানে। তো আচ্ছা, পজ করলাম। স্যার এই কোশ্চেন আমার একটা সমস্যা ছিল স্যার, এই যে
টোটাল কংক্রিটটা যে আপনি 27 ফিট কিউব নিয়েছেন, এটা কি ওই যে এক ইয়ার্ড কিউব দেওয়া ছিল এই কারণে? হ্যাঁ হ্যাঁ, 1 ইয়ার্ড কিউবের, প্রত্যেক ইয়ার্ড কিউবের জন্য। স্যার এটা আমি কিভাবে বুঝবো স্যার এটা? আচ্ছা, প্রত্যেক জায়গায় তো আমি 1 ইয়ার্ড কিউব নিচ্ছি। আমার যে টেবিলগুলো, এই টেবিলগুলো হয় ইয়ার্ড কিউবে দেওয়া থাকবে, না হলে কেজি পার মিটার কিউবে দেওয়া থাকবে। হ্যাঁ, একই কথা, 1 মিটার কিউ 1 ইয়ার্ড কিউ কাছাকাছি, একবারে ভ্যালুগুলো খুব কাছাকাছি। কারণ মিটার কিউ দেখো 3.28 ফিটে 1 মিটার কিউ না, সরি 1 মিটার না। হ্যাঁ স্যার। আর যদি 1 ইয়ার্ড বলি তাহলে 3 ফিটে 1 ইয়ার্ড, প্রায় কাছাকাছি বলো, একবারে কাছাকাছি না? হ্যাঁ স্যার। এই জন্য স্যার যদি আমার যদি কেজিতে দেওয়া থাকে তাহলে স্যার আমি টোটাল কংক্রিটটা আমার হয়ে যাবে 1 মিটার কিউব। 1 মিটার কিউ। আর যদি ইয়ার্ড কিউতে দেওয়া থাকে তাহলে 1 ইয়ার্ড কিউ। মানে 1 ইয়ার্ড কিউকে 27 ফিট কিউব। হ্যাঁ 27 ফিট কিউ হিসেবে প্রকাশ করেছে আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। নো প্রবলেম। অন্য কোনো কোশ্চেন? স্যার আমার হ্যাঁ বলো বলো। স্যার আমরা যখন ডিজাইন করবো আর কি স্যার, তখন দেখা যাচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ তো আমাদেরকে কেউ দিবে না, তখন আমরা কিভাবে বের করবো স্যার? কম্প্রেসিভ স্ট্রেংথ তোমাকে দিবেন না মানে তাহলে তুমি কিসের জন্য ডিজাইন করবা? স্যার তখন তো তখন তো আমার করতে হবে আর কি স্যার। অবশ্যই দেওয়া থাকবে তোমাকে। যে একটা যদি ধরো একটা সাধারণ একটা বাড়ির ডিজাইনও দেওয়া থাকে, তাহলে ওখানে বলা থাকবে যে এখানে 3500 PSI কনক্রিট লাগবে। তাহলে তুমি কনক্রিটের স্ট্রেংথ পাইলা কিনা বলো তো? পাওনি? জি স্যার। অথবা তুমি যদি স্ট্রাকচারাল ডিজাইন করো, স্ট্রাকচারাল স্যার ডিজাইন করতে গিয়ে তার এটা দেওয়া থাকে স্যার। A'(C) লাগবে কিনা বলো তো? জি স্যার। এটা হ্যাঁ, তোমরা তো এখনো এই যে মনে হয় কোনো ইয়ে ডিজাইন শুরু করোনি। আরসিসি ডিজাইন তো তোমাদের এই সেমিস্টার হয়তো নাই, হয়তো সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টার থেকে শুরু হওয়ার কথা মনে হয়। আরসিসি 1 না, রেইনফোর্স কনক্রিট স্ট্রাকচার। হ্যাঁ, এটা মনে হয় সেকেন্ড সেমিস্টার থেকে শুরু হবে। এখন কি ফার্স্ট সেমিস্টার চলে না সেকেন্ড সেমিস্টার? তোমাদের ফার্স্ট সেমিস্টার না, 2-1 না? ফার্স্ট সেমিস্টার 1 স্যার। 2-2 তে মনে হয় ডিজাইন আছে, দেখবা প্রত্যেকটা ডিজাইনে A'(C) এর ভ্যালু লাগে কনক্রিট ডিজাইনে। তো এই A'(C) এর ভ্যালুটা কোথায় পাবা বলো তো? এই ডিজাইন করে নিয়ে আসতে হবে, মিক্স ডিজাইন করে নিয়ে আসতে হবে। ওকে, পাইছো? জি স্যার। এরপরে স্যার একদম সুন্দর স্যার, একটা প্রশ্ন ছিল স্যার আমার। হ্যাঁ বলো বলো। স্যার প্রথম স্যার এখানে স্যার নেটওয়ার্কের সমস্যার কারণে স্যার প্রথম 5 মিনিট চলে গেছে স্যার অ্যাটেম্প্ট করতে, পরে স্যার একটা দাগাইছি, পরে আবার নেটওয়ার্ক একদম চলে গেছে, পরে আর আমি কোনো কিছু করতে পারিনি স্যার। আচ্ছা, ভিডিওটা চাইছে, আমি ভিডিওটা দিয়ে দিব। হ্যাঁ না স্যার, ক্লাসের না স্যার, ওই এক্সামের সকালে। ও এক্সামে কি হয়েছে বলো তো? স্যার প্রথম 5 মিনিট লাগছে স্যার, মানে অ্যাটেম্প্ট করতে স্যার, ওই যে কুইজে। পরে একটা দাগাইলাম, পরে আর ওই পরে একদম নেটওয়ার্ক চলে গেছে, পরে আর করতে পারিনি। আলমগীর দিতে পারিনি স্যার। আলমগীর কোথায়? হ্যাঁ আলমগীর কোথায়? আলমগীর স্যার আমাদের ক্লাস নেওয়া হয় অনলাইনে স্যার, আর পরীক্ষা স্যার অনেক কঠিন করে নেওয়া হয় স্যার। এই 20 মিনিটে স্যার অনেক সমস্যা হয় স্যার, একটা থেকে আরেকটা যাইতে স্যার। তোমাদের 23 মিনিট সময় দিয়েছিলাম। আলমগীর কোথায়? একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন স্যার যাইতে স্যার 20 সেকেন্ডের মতো সময় লাগে স্যার। আলমগীর কোথায়? ও মনে হচ্ছে চলে জি স্যার। ওই আলমগীর শুনতেছো আমাকে? আলমগীর জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তুমি দয়া করে অ্যানসারটা দিয়ে দাও আমার হয়ে। জি স্যার, আমি গত রাতেই তো স্যার ওগুলো পাঠাই দিছি, সব ওগুলো কপি করে পাঠাইছো, এবং আমি যে মুখে বলেছি সেই কথাটা বলেছো কিনা? জি স্যার। হাই স্পিড ইন্টারনেট যেভাবে পড়ো তোমরা ম্যানেজ করবে, এটা কি তোমাকে বলতে বলছিলাম না? জি স্যার, আমি বলে দিছি স্যার যে ইন্টারনেটের এলাকা ভিত্তিক সমস্যা হয়তো এজন্য স্যার। ইন্টারনেটের সমস্যা নিয়ে আমি কথা বলবো না, সেটা কি আমি তোমাকে বলে দিয়েছিলাম? স্যার এটা আসলে ইন্টারনেটের সমস্যা না স্যার, ইএলপি তে মাঝে মাঝে স্যার সমস্যা করে সার্ভারে। এইটা সার্ভারে সমস্যা করলে তোমরা ডুয়েটের প্রশাসনের সাথে কথা বলো। এখানে আমি তো সার্ভার মেইনটেইন করি না, বুঝনি ব্যাপারটা? জি স্যার, আমরা স্যার আনসার করতে পারছি স্যার। তাহলে যারা করতে পারছো, যারা করতে পারোনি সেটা অ্যাক্সিডেন্ট। আমি এই অ্যাক্সিডেন্টের দায়িত্ব তো আমি নিব না, এটা তো আমি আগেই বলে দিয়েছি যে সামহাউ ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, এক্সাম এনভায়রনমেন্ট তোমাকে ম্যানেজ করতে হবে। আমি কোশ্চেনও দিয়েছি এবং ওপেন বুক ছিল, ব্যাপারগুলো ওপেন বুক ছিল কিনা বলো তো?
এবং তোমরা যদি 20 জন একসাথে বসে পরীক্ষা দিতা তাহলেও আমার কোনো সমস্যা ছিল না, ছিল বলো তো? হিসাব করছি না 20 জন পরীক্ষা দেওয়া খুব টাফ। না, যেটা সেটা তোমাদের ইচ্ছে, তোমরা যদি একসাথে বসে 120 জন পরীক্ষা দাও তাহলেও আমার কোনো সে ছিল না। এরপরও যদি তোমাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন আসে, এটা আসলে আমাদের ব্যথিত করে, এবং তোমাদের প্রশ্নগুলো আসলে যাকে করার কথা তুমি এটা জানাবা ডিপার্টমেন্টের হেডকে, অথবা তুমি এই জিনিস জানাবা হচ্ছে গিয়ে যারা কিনা এই ইএলপি মেনটেন করে আইসিটি সেলকে। আমি তো ইএলপি মেনটেনেন্সেও থাকি না, সার্ভার আমিও কন্ট্রোল করি না। হ্যাঁ, তুমি অ্যাজ এ আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে তুমি এই কমপ্লেনটা এখনই আসো, এখনই এসে আমি ডিপার্টমেন্টে আছি, নো প্রবলেম, এই কমপ্লেনটা করো, আমাকে সহ ডাকাও যে স্যার আলামিন স্যার এটা পরীক্ষা নিয়েছেন এবং তার পরীক্ষা আমি দিতে পারিনি, তোমরা কয়েকজন দিতে পারোনি, সবাই আসো ডিপার্টমেন্টে, এসে হেড স্যারকে বলো হেড স্যার আমাকে ডাকাক, আমি হেড স্যারের সামনে তোমাদের ব্যাপারটা বলে দিব। ক্লিয়ার? আমরা তো স্যার বাড়িতে স্যার। তোমাদের ইন্ডিভিজুয়াল 1 জন 2 জন 10 জন স্টুডেন্ট আসা এটা কোনো ফ্যাক্টর না। আমাদের ক্লাস হবে না, সরাসরি ক্লাস হবে না, কিন্তু তুমি আমাদের স্টুডেন্ট হিসেবে এসে তুমি কমপ্লেন দিতে পারবা, এই কমপ্লেনের এক্সপ্লেনেশন চাইতে পারবা, নো প্রবলেম। তুমি না আসতে পারো, যাদের সমস্যা হয়েছে আশপাশে আছে, যাদের সমস্যা হয়েছে তারা আসুক, নো প্রবলেম। আমি ডিপার্টমেন্টে আছি, যদি কেউ আশেপাশে থেকে থাকো আসো, স্যারকে কমপ্লেন করো যে স্যার আমরা এই কারণে দিতে পারিনি, তাহলে আমি আশা করি তোমাদের একটা সলিউশন তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? আমি ইন্টারনেটের ব্যাপারে অথবা সার্ভারের ব্যাপারে বেশি কিছু জানি না ভাই, তোমাদের মতোই। দেখো, আমি রেকর্ডিং চালু করতে গেলে, রেকর্ডিং স্টোর করতে গেলে অনেক সময় তোমাদের হেল্প নিতে হয়। হ্যাঁ, আমিও তোমাদের মতোই আর কি ইন্টারনেটের ব্যাপারে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তোমাদের চেয়েও কম। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, ক্লাসের পিডিএফ আপনি এখনো মানে ইএলপিতে আপ দেন নাই। আচ্ছা, একটু ব্যস্ত ছিলাম, তো আমি দিয়ে দিব, আজকে সবগুলোই দিয়ে দিব, ম্যাটেরিয়ালস গুলো চাচ্ছো আর আজকের ভিডিওটা। হ্যাঁ স্যার, আজকের ভিডিওটা একটু অবশ্যই দিয়েন স্যার, প্রচুর নেটের সমস্যা। আচ্ছা, দিব, সমস্যা নাই। আর কে কত মার্কস পেয়েছো সেটা তো মনে হয় পেয়ে গেছো না? জি স্যার। ইএলপিতে ঢুকলে বোঝা যায়, দেখতে পারবে। আলমগীর কত পেয়েছো? স্যার 17। সেই অবস্থা। ঠিক আছে, তারপরে 20 কে পেয়েছো বলো তো? 20 কেউ পেয়েছে? 20? জি স্যার, কেউ পায় নাই। জি স্যার কেন বলবো? না স্যার, কেউ পায় নাই। ঠিক আছে, 19 পেয়েছে মনে হয় স্যার অনেকে। 19 না? 19 কে পেয়েছো বলো তো দু একজন? ইয়েস স্যার, আমি পাইছি। কি নাম তোমার? এমডি ফারহান চাহরিয়ার। 71? ইয়েস স্যার। আচ্ছা, কোথায় থেকে পরীক্ষা দিয়েছো? এই তো স্যার গাজীপুরে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোমাকে থ্যাংক ইউ। তার মানে কেউ তো অন্তত ফুল মার্কস পেয়েছে, বুঝছো? ফুল মার্কসের কাছাকাছি আর কি। আমরা সাধারণত 80% এর উপরে পেলেই আমরা এটাকে ফুল মার্কস হিসেবে কাউন্ট করি। বুঝতে পারছো কি বললাম? জি স্যার। তোমাকে ধন্যবাদ, তুমি মানিজ্যত রাখছো এই জন্য আর কি। হ্যাঁ, এর কি যারা 16-র উপরে পেয়েছো তারাই 80% এর উপরে পেয়েছো, বুঝছো কি বললাম? যারা খারাপ করেছো তাদের জন্য সান্ত্বনা পুরস্কার হচ্ছে গিয়ে তারা একটু একটা সিটি হবে নাকি স্যার যারা কম পাইছে? একটা সিটি আসলে অনেক কষ্টের ব্যাপার, বুঝছো? একটা সিটি মেনটেন করা, ম্যানেজ করা অনেক কষ্ট। এই যে তোমাদের সিটিটা করতে আমার বেশ একবারে 6-7 ঘন্টা সময় লাগছে। এক তো কোশ্চেন গুলো বের করা, তারপরে পরে কোশ্চেন গুলো বের করলাম, এরপরে আবার এই কোশ্চেন গুলো সাজানো ইএলপিতে। তোমরা তো দেখছো যে কত সুন্দর একটার পর একটা চলে আসতেছে, তোমরা ক্লিক করতেছো, না কলম লাগতেছে না কিছু লাগতেছে, হাওয়ার মধ্যে ক্লিক করতেছো আর মার্কস চলে আসতেছে, নাকি কি বলো? জি স্যার, ম্যাজিকের মতো স্যার। ম্যাজিকের মতো। এটা কি মার্কসের ফিডব্যাক কি সাথে পেয়েছো না পরে পেয়েছো? সাথে স্যার। যে তোমারটা করার পরে সাথে মার্ক আসছে। আচ্ছা, তোমারটা হয়েছে কি হয়নি এটা কি সাথে মার্কস চলে আসছে? না স্যার, এগুলো জমা দেওয়ার পরে স্যার সাবমিট করার পর আসছে। সাবমিট করার পরেই তো আসার কথা, সাবমিটের আগে আসার কথা না, কোনো ফিডব্যাক আসার কথা না। তো সাবমিট করার পরে এটা আসার কথা। সাথে আসলে তো তুমি বুঝে ফেলবা যে তোমারটা হয়েছে না হয়নি। এরকম কি বোঝার সম্ভাবনা ছিল? যদিও আমি জানি না,
জি না স্যার, বোঝার সম্ভাবনা আছে। আলমগীর? না স্যার, ওইরকম সম্ভাবনা ছিল না স্যার। মানে হচ্ছে গিয়ে তুমি একটা ক্লিক করেছো, তোমার মার্কস বাড়েনি অথবা কমেছে, এরকম কিছু হয়নি? না স্যার, এরকম না, একবার সবগুলো আনসার করার পর সাবমিট করলে তারপরে স্যার মার্ক শুরু। আচ্ছা আচ্ছা, যাক, এবার অন্তত ব্যবস্থা থাকলে তো সবাই 20 পেয়ে যেতাম। ঠিক আছে, সমস্যা নেই। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি যারা খারাপ করেছো তারা অ্যাসাইনমেন্টটা দিয়েছো, যারা খারাপ করেছো তাদেরকে অ্যাসাইনমেন্ট একটু বেশি দিয়ে দিব, এই আর কি। আমার পক্ষ থেকে একটু সান্ত্বনা পুরস্কার আর কি। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, আর তোমরা কমপ্লেইনটা করো, আমার মনে হয় ভালো হবে আর কি। স্যার আপনি স্যার অনেক ভালো স্যার। ইন্নালিল্লাহ, দিলা, শেষ করে দিলা আমাকে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের গত ইয়ের আমি দিয়ে দিয়েছি, কি বলে, মেকানিক্স এর রেজাল্টও দিয়ে দিয়েছি। কি বলে ইসের, আর সবার সমস্যা তো আসলে সমাধান করা সম্ভব না, আমার সাধ্যমতো যতটুকু পারছি করে দিয়েছি আর কি। হ্যাঁ ঠিক আছে, আমার একটু তাড়া আছে। হ্যাঁ, আমাকে একটু ছেড়ে দাও। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ।